হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা 10 নম্বর ক্লাস কমপ্লিট করব এবং এর আগে অলরেডি আমরা 9টা ক্লাস করে ফেলেছি। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরপর ক্লাসগুলো দেখতে থাকো। তো আজকে আমরা আগের দিন মানে 9 নম্বর ক্লাসে আমরা একটা টপিক শুরু করেছিলাম পার্সেন্টেজের ভিতরে, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম এবং ভেন ডায়াগ্রামের যে বেসিক কনসেপ্ট, ব্যাকগ্রাউন্ড, সেই সমস্ত জিনিস আমরা ইন ডিটেলসে আলোচনা করেছিলাম। সেট থিওরি সম্বন্ধে আমরা আমাদের জেনেছিলাম। তো আজকে সেই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে কোশ্চেন করাবো, আর আমি কোশ্চেনগুলো আগের দিন দেখিয়েছিলাম। তো আশা করি সবাই সেই কোশ্চেনগুলো নিজে থেকে ট্রাই করেছো। তো আজকে সেই কোশ্চেনগুলো সলভ করব। তো একটাই রিকোয়েস্ট, যারা ওই ভিডিওটা দেখোনি, মানে আগের ভিডিওটা দেখোনি, ওই ভিডিওটা না দেখে প্লিজ এই ভিডিওটা দেখো না। আর বেটার এক্সপিরিয়েন্সের জন্য একটা হেডফোন অবশ্যই ইউজ করতে পারো। তো চলো শুরু করি। অলরেডি দেখতে পাচ্ছ টাইপ 14, অলরেডি 13টা টাইপ কিন্তু কমপ্লিট হয়ে আছে। এইটুকু গ্যারান্টি দিতে পারি, যদি তোমরা ভালো করে প্রথম থেকে ভিডিওগুলো দেখো, পার্সেন্টেজে কোনো রকম প্রবলেম তোমাদের আর হবে না। তো দেখো, প্রথমে 156 নাম্বার কোশ্চেন, যে কোশ্চেন নাম্বার 1, যেটা ভেন ডায়াগ্রামের মধ্যে। তো প্রথমে নিজেরা করার চেষ্টা করো, তারপরে তো আমি বলে দেবই। এখানে কি বলেছে, একটা স্কুল কন্ডাক্টেড এ স্কলারশিপ টেস্ট হোয়ার 60% অফ দ্য স্টুডেন্টস পাসড ইন ইংলিশ অ্যান্ড 70% পাসড ইন ম্যাথস, 45% পাস ইন বোথ। হোয়াট দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু পাসড অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট। এই যে অ্যাট লিস্ট যে কথাটা, এইটুকুই ইম্পর্টেন্ট। অ্যাট লিস্ট মানে ইউনিয়ন। প্রথম ক্লাস দেখলে কোনো রকম কোনো সমস্যা হওয়ারই কথা না। এবার এখানে যদি আমরা অঙ্কটাকে দেখি, অঙ্কটাতে কি বলতে চেয়েছে? অঙ্কটাতে বলতে চেয়েছে যে একটা স্কুলে একটা স্কলারশিপ টেস্ট হয়েছে এবং সেখানে একটা জিনিস দেখেছে যে যদি 100টা স্টুডেন্ট থাকে, যেহেতু পার্সেন্টেজের চ্যাপ্টার, আমরা পার্সেন্টেজের জিনিসগুলো, এই ম্যাথগুলো হবে। 100টা যদি স্টুডেন্ট থাকে, তার মধ্যে 60খানা যে স্টুডেন্ট আছে তারা কি করেছে? পাশ করেছে, ইংলিশে পাশ করেছে। এবং 70খানা স্টুডেন্ট আছে তারা হচ্ছে ম্যাথসে পাশ করেছে। এবার তোমরা বলবে 100 জন স্টুডেন্টের মধ্যে 7টা ইংলিশে পাশ করে গেল, 70টা ম্যাথে পাশ করে গেল, তাহলে তো অলরেডি 100কে ছাড়িয়ে গেল। 60 আর 70কে যদি, এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে তো 130 হয়ে গেল। কি করে সম্ভব? সম্ভব। কোন স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইংলিশে পাশ করেছে, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথসে পাশ করেছে, আবার কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথস আর ইংলিশ দুটোতেই পাশ করেছে। এরকম কিছু কিছু স্টুডেন্ট থাকবে। ঠিক আছে, মানে কন্ডিশন যদি আমি দেখি, আমি খুব বেসিক ভাবে আস্তে আস্তে করাবো। কিছু স্টুডেন্ট আছে দেখা যাবে যারা ম্যাথসে পাশ করেছে, ইংলিশে পাশ করেনি, মানে ম্যাথসে করেছে, ইংলিশে করেনি। আবার কিছু স্টুডেন্ট আছে ম্যাথসে পাশ করেনি কিন্তু ইংলিশে পাশ করে গেছে। আবার আরেক টাইপের স্টুডেন্ট হবে যারা ম্যাথসেও পাশ করেছে এবং ইংলিশেও পাশ করেছে। বোঝা গেল? আবার কিছু স্টুডেন্ট এরকম আছে যারা ম্যাথসেও পাশ করেনি, আবার কি ইংলিশেও পাশ করেনি। ভালো করে বোঝোটা বোঝো, এই 4 ধরনের ক্যান্ডিডেট হয় কোনো অঙ্কের ক্ষেত্রে। একটা সাবজেক্টে করেছে আর একটাতে করেনি, প্রথমটাতে করেছে দ্বিতীয়টাতে করেনি, প্রথমটাতে করেনি দ্বিতীয়টাতে করেছে, প্রথমটাতেও করেছে দ্বিতীয়টাতেও করেছে। আবার এরকম হয় যে দুটোতেই সে পাশ করে গেছে। এরকম জিনিসগুলো হয়। তোমরা বলবে হ্যাঁ। আশা করি এইটুকু ক্লিয়ার। এবার আমরা কি করে জিনিসটাকে করব, এবার আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করব অঙ্কটা। দেখো, প্রথমে আমরা একটা ছবি এঁকে নিই, সার্কেল করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছ? আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে গিয়ে ইংলিশের সার্কেল সেট, আর এটা হচ্ছে গিয়ে ম্যাথসের সেট। মানে আমি যদি বলি, এগুলো যদিও আমার ইন ডিটেলসে বলা আছে, এই গোলের মধ্যে, এই সার্কেলের মধ্যে যারাই থাকবে তারা হচ্ছে ইংলিশে পাশ করেছে। আবার এই সার্কেলের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে কিসে পাশ করেছে? ম্যাথসে পাশ করেছে। এবার তোমরা বলবে যে মাঝখানটা তো দুটোর মধ্যেই পড়ে যায়, তাহলে এইটাই তো কমন, যে ম্যাথসেও পাশ করেছে, যে ইংলিশেও পাশ করেছে, আবার সে ম্যাথসেও পাশ করেছে। এটা বোথ। বোঝা গেল? এবার এখানে বলে দিয়েছে যে ইংলিশে পাশ করেছে হচ্ছে 60%। একটা জিনিস বোঝো, ইংলিশে পাশ করেছে কজন? 60%। 60%। আর ম্যাথসে পাশ করেছে কতজন? ম্যাথসে পাশ করেছে হচ্ছে 70%, মানে 70 জন 100 জনে। এবং একটা জিনিস, এই যে মাঝখানে যেই জায়গাটা রয়েছে, মাঝখানে বোথ মানে দুটোতেই পাশ করেছে, তাহলে আমি মাঝখানে 45 বসিয়ে দিতে পারি। এটা কি হচ্ছে? সরি, তো ঠিক আছে। তাহলে মাঝখানে আমি এটা বসাতে পারি যে মাঝখানে পাশ করেছে 45 জন 100 জনে। তোমরা বলবে হ্যাঁ, মাঝখানে 45 জন পাস করেছে, এটা তুমি বসাতে পারো, কারণ ওটা হচ্ছে ইন্টারসেকশন এরিয়া। আমরা বলেছিলাম ইন্টারসেকশনের সাইন কি হয়? এ উল্টো ইউ কে বলা হয় ইন্টারসেকশন। প্রথম ক্লাসে সব বলা রয়েছে।
এবার একটা জিনিস ভালো করে দেখো, এই পুরোটা যদি ইংলিশে টোটাল কতজন পাস করেছে, তুমি বলবা 60 জন পাস করেছে। তার মধ্যে 45 জনই দেখা যাচ্ছে, যারা ম্যাথসেও পাস করেছে। তার মানে শুধু, যদি আমাকে এবার বলে যে শুধু ইংলিশে কতজন পাস করেছে, তুমি বলতে পারবে না শুধু ইংলিশে কতজন পাস করেছে? অবশ্যই বলতে পারবে। এটা কি বাজে রকমের, মানে যাই হোক আমি এটা চেঞ্জ করে নিই। এটা একদমই বাজে, ঠিক আছে। তার মানে আমি বলতে পারবো যে হচ্ছে গিয়ে শুধুমাত্র ইংলিশে পাস করেছে 15 জন। তোমরা বলবে হ্যাঁ শুধু ইংলিশে পাস করেছে 15 জন। তারপরেই দেখ, এইটাকে যদি আমরা যোগ করি দেখা যাবে এটা তো ইংলিশেরই। 45 প্লাস 15 60 হচ্ছে। তো এইখানে যে 60% পাস করেছে স্টুডেন্ট বলে দিয়েছে ইংলিশে, এর মধ্যে শুধু ইংলিশে পাস করে কিন্তু বলেনি। এর মধ্যে কি হতে পারে, এর মধ্যে জিনিসটা কি হতে পারে, ইংলিশে পাস করে বলেছে, এর মধ্যে এরকম হতে পারে যে ইংলিশে পাস করেছে শুধু ইংলিশে, কিন্তু ম্যাথসে পাস করেনি, এটা হতে পারে। আবার এরকমও তো হতে পারে যে ইংলিশেও তো পাস করেছে, আবার ম্যাথসেও পাস করেছে, এটাও বলতে পারি। ব্যাপারটা ভালো করে বোঝো যে দুটো কন্ডিশন হতে পারে, সে ইংলিশে শুধু করেছে ম্যাথসে করেনি। আবার এটাও তো হতে পারে ইংলিশেও করেছে ম্যাথসেও পড়েছে, সেটাও তো ইংলিশের মধ্যে আসবে না? তোমরা বলবে অবশ্যই আসবে। তাহলে এবার এইটাকে যদি আমরা দেখি, ম্যাথসে কতজন করেছিল, বলবা 70 জন। কিন্তু 70 জনের মধ্যে 45 জন আবার ইংলিশেও পাশ করেছে, মানে বোথসের ঘরে এটা চলে আসবে। তাহলে শুধুমাত্র ম্যাথসে কতজন পাশ করেছে কি করে করব? শুধুমাত্র ম্যাথসে 70 থেকে এটা বিয়োগ করলে কত হয়? তোমরা বলবে 70 থেকে এটা বিয়োগ করলে 25 হয়। তার মানে এবার যে কনসেপ্ট আমরা দেখব সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্টে পাস করেছে কত পার্সেন্ট স্টুডেন্ট। অ্যাটলিস্ট মানে কি, যদি আমাকে বলে অ্যাটলিস্ট, এইখানে আমি যদি ধরি অ্যাটলিস্ট মানে যে মিনিমাম একটাতে করতেই হবে, তাহলে এখানে মিনিমাম একটাতে করেছে না? তোমরা বলবে হ্যাঁ মিনিমাম একটাতে তো করেছেই। আবার এইখানে একটা জিনিস, মিনিমাম একটাতে করেছে না? মিনিমাম একটাতে, এইটাও তো তাই হবে যে হ্যাঁ মিনিমাম ইংলিশে তো করেছে। এইখানে কি মিনিমাম ম্যাথসে করেছে, আর এইখানে কি মিনিমাম ইংলিশে করেছে। এই দুটো তো কনসিডার করবোই। আবার এইটাও তো কনসিডার করতে পারি, মিনিমাম একটাতে বলেছে, তার মানে ম্যাথসেও পাস করেছে। যদি ম্যাথসের দিক থেকে দেখি তাহলে ম্যাথসে তো করেছে, আবার ইংলিশেও করেছে, এটা অ্যাডিশনাল, মানে একটাতে করতেই হবে। আবার আমি ইংলিশের দিক থেকে যদি ধরি, হ্যাঁ ইংলিশে করেছে, অ্যাডিশনাল হিসেবে ম্যাথসেও করেছে। তার মানে আমাকে যদি অ্যাটলিস্ট বলে দেয় তাহলে টোটালটা বের করতে হয়। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে, এই স্কলারশিপের ক্ষেত্রে এমন কেউ নেই যারা পাস করেনি, মানে এই জায়গাটা এখানে নেই, এই জায়গাটা এখানে নেই। বোঝা গেল ভালো করে? না না, সরি সরি সরি, এই জায়গাটা এখানে নেই কেন হবে, এই জায়গাটা অবশ্যই থাকবে। কিন্তু একটা কথা হচ্ছে যে ম্যাথসেও পাস করেনি ইংলিশেও করেনি, তাহলে এটা কি অ্যাটলিস্টের মধ্যে আসবে? তোমরা বলবে আসবে না, তোমরা বলবে আসবে না। তাই জন্য তাহলে আমি যদি এবার এই তিনটেকে যোগ করি কত হয় দেখো, 45 যোগ 15 কত, 60, 60 যোগ 25 85। তার মানে 85 জন এমন আছে, 100 জনের মধ্যে, এই 100 জনের মধ্যে 85 জন এমন আছে যারা কিছু না কিছুতে একটাতে পাশ করেছে। এবার যদি বলে কোনো কিছুতেই পাশ করেনি, সেটা কতজন? তোমরা বলবে 100 থেকে 15 জন, 100 থেকে 85 বিয়োগ করে দাও, 15 জন যারা কোনো কিছুতে, যেটা আমাদের বলেনি কিন্তু আমি বের করলাম। তাহলে বলবা তাহলে সেই 15 জনকে আমি কোথায় এস্টাবলিশ করবো? অ্যাকচুয়ালি সেটের যে অ্যাকচুয়াল যে ছবি সেটা এরকম হয়। আমি যদি দেখাই, এরকম হয় ছবিটা। মানে আমি যদি এরকম দেখি যে হ্যাঁ, এই যে বাদবাকি যে জায়গাটা রয়েছে, এই যে বাদবাকি যে জায়গাটা রয়েছে, মানে এগুলো তো কোনো ওই ইংলিশ আর ম্যাথের মধ্যে পড়ছে না। এই জায়গাটা এরকম 15 জন হবে, এই 15 জনকে এরকম হবে, একটা একটা এরকম করে 15 জন হবে, মানে যেটা কোনো সার্কেল বা ম্যাথ বা ইংলিশের মধ্যে পড়বে না। ঠিক আছে, এবার এটা তো গেল আমি ভেন ডায়াগ্রাম করে বোঝালাম, এটা ভেন ডায়াগ্রাম করে বোঝালাম। কিন্তু সূত্র দিয়ে আমি কিভাবে বুঝবো? সূত্র, কারণ এর জন্য কি আমি ছবি আঁকবো? একদমই ছবি আঁকবো না, কখনোই ছবি আঁকবো না। দেখো, আমি জানি ইউনিয়ন বের করার জন্য কি করতে হয়, আমি জানি এরকম করে এন এরকম ছিল, ইংলিশ ই এর জন্য, ইংলিশের জন্য ই, আর ইউনিয়নের জন্য এম, এম ম্যাথের জন্য এলটা লিখি। তখন আমাদের কি বলেছিলাম, আগের ক্লাসেই বলেছিলাম এন ই, এন ম্যাথ মাইনাস হচ্ছে এন ইন ই ইন্টারসেকশন এম। এই সূত্রটা বলেছিলাম? তোমরা বলবে হ্যাঁ বলেছিলাম। আমি একটা অঙ্ক কিন্তু ভালো করে বোঝাবো, পরের অঙ্কগুলো কিন্তু এত ডিটেলসে বোঝাবো না। তোমরা বলবে হ্যাঁ বলেছিল। এই ইউনিয়নটাই তো আমাদের কাছে চেয়েছে, ইউনিয়ন মানেই তো অ্যাটলিস্ট। তাহলে বলো ইংলিশে কতজন পাস করেছে? তোমরা বলবে ইংলিশে পাস করেছে 60, 100-র মধ্যে। ম্যাথে কতজন করেছে? ম্যাথসে 70, ম্যাথসে কত, 70।
মাইনাস ইন্টারসেকশন মানে বোথ, ইন্টারসেকশন মানে কি বোথ, ইন্টারসেকশন মানে বোথ। তাহলে বোথ কতজন, 45, বিয়োগ করে দাও, দেখো কত আসে, 130 মাইনাস 45 চলে এলো 85। তার মানে 100 জনে 85 জনই হচ্ছে আমার কি করে, অ্যাটলিস্ট যে কোনো একটা সাবজেক্টে পাশ করে বা ইউনিয়ন। এবার এই কনসেপ্টটা আমি বুঝিয়েছিলাম যে হচ্ছে গিয়ে কেন এইটা বিয়োগ করে দিই ইন্টারসেকশন এরিয়াটা, সেটা প্রথম ক্লাসে আছে, আরেকবার বলে দিই। ধরো এইটার মধ্যে ম্যাথ রয়েছে, আবার এইটার মধ্যেও কি রয়েছে, এইটার মধ্যে সরি ইংলিশ রয়েছে, আবার এটার মধ্যে ম্যাথ রয়েছে। একবার আমি কাজ করি, ইংলিশটাকে যদি পুরোটা নিয়ে নিই, ইংলিশটাকে পুরোটাকে নিলে কত নেব, দেখো 60, একবার নিয়ে নিয়েছি, বলবা হ্যাঁ। আর একবার ম্যাথটাকে যদি নিয়ে নিই, তোমরা বলবা কত নেব, 70, দেখো 70 নিয়ে নিয়েছি। কিন্তু একটা জিনিস বোঝো, যখন তুমি ইংলিশটা নিচ্ছিলে, 15 তো শুধুমাত্র যে ইংলিশে পাশ করেছে 15 জন, কিন্তু 45 জন তো ম্যাথেও পাশ করেছে। তার মানে যখন আমি এই সার্কেলটা নিচ্ছিলাম, তখন আমি এই 15 জন যে শুধু ইংলিশে করেছে সেটা নিয়েছি, প্লাস 45 জন যে বোথ করেছে সেটাও নিয়েছি। তোমরা বলবে হ্যাঁ নিয়েছো। আবার যখন 70 যোগ করলাম, তখন আমি শুধুমাত্র ম্যাথসে করেছে 25 জন সেটা তো নিয়েছি, আবার এই ইন্টারসেকশন বা এই যে কমন এরিয়া আরেকবার যোগ করে নিলাম না। মানে এটার মধ্যে কি ছিল ব্যাপারটা, এখানে কি হচ্ছে, এইখানে আমি যদি দেখি 15 + 45, এই 45 জন যেটা ছিল, এই 45 হচ্ছে বোথ, মানে সে ম্যাথসেও করেছে। আবার এইখানে যখন করছিলাম তখন কি হয়েছিল, 25 জন শুধুমাত্র ম্যাথসে করেছে, তার সাথে 45 জন তো বোথসেও করেছে। তার মানে এই 45টাতে আমি দুবার করে যোগ করে নিলাম না এখানে। তোমরা বলবে হ্যাঁ, যে কমন এরিয়া সেটা দুবার করে যোগ করে নিয়েছি, এর জন্য কমন এরিয়াটাকে আমি একবার করে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার ম্যাক্সিমাম এফোর্ট লাগিয়ে দিলাম বোঝানোর জন্য, আশা করি তোরা বুঝেছিস। ঠিক আছে, না বুঝে থাকলে একবারের জায়গায় দুবার করে ক্লাস দেখ, অবশ্যই বুঝে যাবি, কোনো সমস্যা হবে না। আর প্রথম ক্লাসটা তো অবশ্যই দেখতে হবে। এটা ছিল দেখা একদম বেসিক কোশ্চেন। এবার এটা এত কিছু করে করার নিয়মই নেই, জাস্ট আমি ইন্টারসেকশনের এই ইউনিয়নের এই সূত্রটা করেই অঙ্কটা করে নেবো। এবং এই অঙ্কটা করার নিয়ম মানে কতক্ষণের অঙ্ক, খুব জোর হলে 10 সেকেন্ডের অঙ্ক। 60-এর সাথে একবারে যখন আমরা করবো, 60-এর সাথে 70 যোগ করলে 130, 130-এর থেকে 45 বিয়োগ করলে কত হয়ে যাবে, 130-এর থেকে 45 বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে 85। তাহলে অ্যাটলিস্ট কতজন পাস করেছে, 85 জন করবো, আর আগে বাড়বো। এত কিছু কিন্তু করবো না, জাস্ট বোঝানোর জন্য আমি এটা বললাম। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। যদি কোশ্চেন সলভ করাটা খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটু শেয়ার করে দিও। এবার দেখো একটা কি করব। আর একটা জিনিস আমি এখানে বলে দিই, সব সময় না যে বোথ যে জায়গাটা বলবে সেই জিনিসটা না একটু খেয়াল করার চেষ্টা করবা। মানে এইটাকে আমি সব সময় কেন বলছি সেটা পরের অঙ্কে বুঝতে পারবে। বোথের যে জায়গাটা, এটাকে কখনো আমি চেঞ্জ করব না। মানে এই জায়গাটাকে কখনো আমি চেঞ্জ করার চেষ্টা করব না। চেঞ্জ করলে হবে, এবার কেন চেঞ্জ চেঞ্জ করলে কি হবে সেটা আমি বলবো, কিন্তু আমি চেষ্টা করব বোথ যে পার্সেন্টেজটা থাকবে সেটাকে মেনটেন করে রাখার। ঠিক আছে, দেখো এবার কি বলেছে, ইন এ এক্সামিনেশন 52% অফ দ্য স্টুডেন্ট ফেল ইন হিন্দি। মানে একটা পরীক্ষাতে 52%, মানে 100-র মধ্যে 52 জন স্টুডেন্ট হিন্দিতে ফেল করে। ওকে, 42% ফেল করে ইংলিশে, এবং 42 জন ফেল করে ইংলিশে, এবং 17% স্টুডেন্ট ফেল করে বোথ দ্য সাবজেক্টে, এবং 17 জন টোটাল সাবজেক্টে ফেল করে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু ফার্স্ট ইন বোথ দ্য সাবজেক্ট। কতজন ছাত্র আছে যে দুটো সাবজেক্টেই পাস করে। দেখো তোমাকে এখানে দুটো সাবজেক্টে ফেল করে কতজন সেটা বলে দিয়েছে, কিন্তু তোমাকে বের করতে হবে দুটো সাবজেক্টে কতজন পাস করে। অঙ্কটাকে আগে নিজের মধ্যে নিয়ে আয়ত্ত করার চেষ্টা করো। একটা জিনিস, আর একটা জিনিস এখানে দেখো বলেছে যে এখানেও একটা জিনিস দেখো, যেটা মানে তিনটেই একই দিকে যাচ্ছে, মানে ডিরেকশন তিনটেই একই ডিরেকশন হতে পারে। আমাদের এই অঙ্কগুলো সলভ করতে গেলে তিনটাকেই একই ডিরেকশনে নিতে হবে। এরকম অঙ্কে দেয়া থাকবে দুটো একই ডিরেকশন, একটা আলাদা, একটা আলাদা দেয়া রয়েছে, দুটো একই রকম, এরকম থাকতে পারে। কিন্তু দেখো এখানে কি বলেছে, 60% স্টুডেন্ট পাস, এখানেও পাস রয়েছে, এইখানেও পাস রয়েছে। আবার বোথ যখন দিয়েছে তখনও কিন্তু পাস, তার মানে তিনটেই পাস, মানে তিনটেই একই ডিরেকশনে। যদি এরকম তিনটেই একই ডিরেকশনে থাকে বা একই রকম থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা নয়, প্রবলেম নেই। কিন্তু এইখানেও তাই, দেখো এখানে ফেইল্ড, এখানে ফেইল্ড, আবার বোথেরটাও ফেইল্ড দিয়ে দিয়েছে। তার মানে যদি ফেইল্ড দিয়ে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দুটো ফেল দিয়ে দিয়ে একটা পাস করে দিলে তখন একটু সমস্যা হয়, এবং সেটা আমরা অ্যাকর্ডিং টু বোথ হিসেবে চেঞ্জ করব। মানে দেখো বোথে এখানে ফেইল রয়েছে, কিন্তু দেখা গেল এই দুটোতে পাস দিয়ে দিয়েছিল, যে এত পার্সেন্ট পাস করেছে, এত পার্সেন্ট। তাহলে আমরা কি করব, আমরা সব সময় এই যে যে বোথ যেটা সেটাকে মেনটেন করব, আর সেটার অ্যাকর্ডিংলি আলাদাগুলোকে চেঞ্জ করব। এই দুটো যদি পাসে দিয়ে দিত, তাহলে আমি সেটাকে ফেলে করে নেব। আমি বোঝাতে পারছি, আমার কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ,
যে আমরা যে বোথ থাকবে বা ইন্টারসেকশন থাকবে সেটাকে মেনটেন করে অন্যগুলো চেঞ্জ করার চেষ্টা করব। এবার দেখো এই অঙ্কটাকে আশা করি আর কিছু বলার নেই, যে এটা আমি তো আগে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখালাম। তাহলে বলেছে যে দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু ফার্স্ট ইন বোথ সাবজেক্ট। আগে আমি এটা করে নিই, ইন্টারসেকশনটা বের করে নিই যে অ্যাটলিস্ট একটাতে ফেল করেছে। 52% যদি হিন্দিতে ফেল করে, ভালো করে বোঝো, 52% যদি হিন্দিতে ফেল করে, 42% ইংলিশে ফেল করে, 17% বোথ ফেল করে, তাহলে আমি বের করিনি অ্যাটলিস্ট কতজন স্টুডেন্ট আছে যারা কিছু না কিছুতে ফেল করেছে। কিছু না কিছুতে ফেল করেছে মানে এরকম হতে পারে যে হয়তো গিয়ে উম, হতে পারে, এটা হতে পারে যে হয় সে হিন্দিতে ফেল করে গেছে, ইংলিশে পাশ করে গেছে। আবার হতে পারে সে হিন্দিতে পাশ করে গেছে কিন্তু ইংলিশে ফেল করে গেছে। আবার এরকমও হতে পারে যে সে হিন্দিতেও ফেল করে গেছে, আবার ইংলিশেও ফেল করে গেছে, কিন্তু আমাদের বের করতে হবে হিন্দিতেও পাস ইংলিশেও পাস, এই দুটো বের করতে হবে। মানে এটা তো হতে পারে না, এটাই তো ইউনিয়ন কেস। এইটাই তো ইউনিয়ন কেস, যে কোনো একটাতে সে ফেল করলো, হয় একটাতে হিন্দিতে ফেল, না হয় ইংলিশে ফেল, না হলে দুটোতেই ফেল। এটাই তো অ্যাটলিস্ট বোঝায়, সেটা মানেই তো ইউনিয়ন বের করা। তোমরা বলবে হ্যাঁ, আর ইউনিয়ন বের করার নিয়ম আমি বলে দিয়েছি, এই দুটোকে যোগ করো, যোগ করলে কত হয় 50 40 90 4 94, কত হয় 94। 94 থেকে এইটাকে যে ইন্টারসেকশন সেটাকে বিয়োগ করে দিতে হয়। 94 থেকে যদি আমি 20 বিয়োগ করে দিই কত হবে, বলবে 84 74। 84, 94 থেকে 20 বিয়োগ করলে 84 74। 3 বেশি বিয়োগ করে দিয়েছিলাম, তাহলে 3 84 আর 3 কত 87। তার মানে অ্যাকচুয়ালি যে ইউনিয়ন সেটা কত হয়, তোমরা বলবে 87%। 100-র মধ্যে 87। এক সেকেন্ড। তাহলে অ্যাকচুয়ালি আমি জিনিসটা কি দেখলাম, যে 87% যারা অ্যাটলিস্ট কিছু না কিছুতে ফেল করেছে। তাহলে আমাকে বের করতে হবে বোধ কতজন পাস করেছে। টোটাল যদি 100 জন হয়, তার থেকে যদি আমি 87 বিয়োগ করে দিই, বোধ 100 জন মানে টোটাল 100 জন, তার থেকে 87 যদি বিয়োগ করে দিই, তাহলেই তো আমার 13% যেটা হয়েছে বোধ সাবজেক্টে পাস করেছে হয়ে যাবে। তুই বলবি যে কি করে হবে দাদা, মানে এই জায়গাটা তো ক্লিয়ার হলো না যে বোধ কি করে হয়ে গেল। অ্যাকচুয়ালি একটা জিনিস বল, এই যে 87% যে বেরিয়েছে, এর মধ্যে তো কিছু না কিছু একটা ফেল রয়েছে। এইখানে যদি দেখি এখানে একটা ফেল, এই তিনটে কন্ডিশনই হতে পারে, এইখানে ফেল বা দুটোই ফেল। তোরা বলবি 87%-এর মধ্যে ফেলের যাতেই হোক একটা সাবজেক্ট হলেও তার মধ্যে রয়েছে, 87%-এর মধ্যেই রয়েছে। কিন্তু আমি এই টোটাল 100 জনের মধ্যে থেকে যদি 87 বাদ দিয়ে দিই, তাহলে এমনই থাকবে যাদের মধ্যে কোনো ফেল নেই। ভালো করে বোঝো, যাদের মধ্যে কোনো ফেল নেই। আমি জানি এইভাবে এত ডিটেলসে কেউ তোদের কোনোদিন এখনো, তোমাদের কেউ এখনো কোনোদিন পড়ায়নি। অঙ্ক জিনিসটাকে ফিল করতে হয়, তাহলে অঙ্ক হয়, মানে কোনো টাইম লাগে না। এবার কি বলেছে দাঁড়াও, এটা তো 87 থেকে আমি কি যোগটা বা বিয়োগটা কিছু একটা ভুল করলাম, দাঁড়াও একটা জিনিস দেখি। 52 আর এটা করলে কত হয় 94। 94 থেকে করলে 84 74। 74 আর 3 হচ্ছে 77, সরি এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এটা হচ্ছে 77। তাই বলে উত্তর মিলছে না কেন, এটা হবে হচ্ছে 23। আমার আনসারটা কত হবে 23 হবে। তার মানে এই 87%-এর মধ্যে, আরেকবারও বলে দিচ্ছি, এই 87%-এর মধ্যে কিছু না কিছু একটা মানে ফেল করেছে আছে। এই 87%-এর বাইরে আমি যদি একটা বক্স এরকম করি, ধর এটা করে নিলাম, এটার মধ্যে 87, এই 87-র মধ্যে ফেল একটাতে ফেল করতে পারে, দুটোতে ফেল করতে পারে, বা হয় হিন্দিতে করতে পারে ইংলিশে পাস, বা ইংলিশে পাস করতে পারে হিন্দিতে ফেল। মানে যে কোনো এই তিনটে কন্ডিশনের মধ্যে হতে পারে। তার মানে এর বাইরে যারা থাকবে তারা কোনো ফেলই করেনি, তার মানে তারা পাসই তো করবে, দুটোতেই পাস করতে হবে, দুটো সাবজেক্টই আছে। তুই বলবি এটাতে পাস করলে এটাতে ফেল, যদি সেরকমই হয় তাহলে তো এর মধ্যেই ঢুকে যাবে সেটা। বোঝা গেল? তখন আমাদের কি করতে হবে, 23% হবে এর আমাদের আনসার। বোঝা গেল? আশা করি বোঝা গেল। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, কোনো সমস্যার কিছু নেই। পরের কোশ্চেনটা দেখো, খুব ভালো অঙ্ক। একটা হোস্টেলে 800 জন বয়েজ আছে। একটা হোস্টেলে কতজন বয়েজ আছে, 800 জন বয়েজ আছে। 75% অফ দ্য বয়েজ প্লে হকি, 50% অফ দ্য বয়েজ ফুটবল। এভরি বয় প্লে হকি ফুটবল বা বোথ। মানে কি বলেছে, একটা স্টুডেন্ট মানে একটা স্কুল আছে, সে হস্টেল আছে, সেই হস্টেলে 800 জন বয়েজ আছে। দেখার দরকার নেই 800 জন, ওটা আমাদের পরে কাজে লাগবে। 800 জন মানে কি, টোটাল 100%। 100% মানে আমরা জানি টোটাল। তোমরা বলবে হ্যাঁ, তোমরা বলবে হ্যাঁ। বলেছে যে এখানে একটা কথা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে, যে প্রত্যেকটা বয় কেউ হকি খেলে, কেউ ফুটবল খেলে বা বোথ খেলে। মানে 800 জনের মধ্যে 800 জনই এমন আছে যে দেখা যাচ্ছে কেউ হকি খেলছে,
কিন্তু ফুটবল খেলছে না, বা কেউ আছে হকি খেলছে না কিন্তু ফুটবল খেলছে। আবার কিছু স্টুডেন্ট আছে যারা হকিও খেলছে আবার ফুটবলও খেলছে। কিন্তু এমন স্টুডেন্টও আছে যারা হকিও খেলে না ফুটবলও খেলে না। এরকম স্টুডেন্ট কি আছে? বলবা এরকম স্টুডেন্ট এখানে নেই, এক্সিস্টই করে না। এই লাইনটা যখন আমাদের এখানে বলে দিয়েছে, এই লাইনটা বলে দিয়েছে, এই লাইনের মানেই তো তাই বোঝায় যে কিছু না কিছু কেউ না কেউ খেলছে। কোনো রকম এমন স্টুডেন্ট নেই যে কিছুই খেলে না। বলবা এতটা ক্লিয়ার? এতটা পুরো ক্লিয়ার? তার মানে আমি ধরতে পারি যে 100% যারা ক্যান্ডিডেট রয়েছে তারাই খেলছে। তোমরা বলবে হ্যাঁ 100%ই খেলছে। ঠিক আছে, কিছু না কিছু খেলছে 100%। এবার একটা জিনিস বলো, যদি এখানে হকি খেলে 75% আর 50% ফুটবল খেলে, এবার এই 75% হকি খেলার মধ্যে কি শুধু হকি আছে? তোমরা বলবো না, হকি আছে, যারা হকি খেলে কিন্তু ফুটবল খেলে না, এরকম থাকতে পারে। আবার এরকমও আছে হকি খেলে ফুটবলও খেলে। তোমরা বলবে হ্যাঁ এইটাও তো থাকতে পারে। আবার এই 50% যারা ফুটবল খেলে তাদের মধ্যে কি আছে? তোমরা বলবে এরকম আছে যারা ফুটবল খেলছে কিন্তু হকি খেলছে না। আবার এরকমও তো আছে যে ফুটবলও খেলছে কিন্তু হকিও খেলছে। ভালো করে বলো, যখন তোমাকে বলে দিয়েছে যে 50% স্টুডেন্ট ফুটবল খেলছে, তার মানে ফুটবল খেলাটা তো কমন দুজনের জন্য। কিন্তু হতে পারে যে একবার ফুটবল খেলছে, খেলছে না, সে হকিটা খেলছে না। আবার এমন স্টুডেন্ট হতে পারে যে ফুটবলও খেলে, সে হকিও খেলে। আবার এইখানে সেরকম যে হকি খেলছে দুবারই, কিন্তু কারণ হকি খেলে 75% বলে দিয়েছে, এই 75 জন হকি খেলছে। এর মধ্যে ওই 75 জনের মধ্যে আবার কিছু কিছু আছে যারা ফুটবল খেলছে না, কিন্তু কিছু কিছু আছে যারা ফুটবলও খেলছে। তার মানে কোথাও একটা জিনিস লক্ষ্য করছো যে বোথ জিনিসটা কিন্তু দুটোর মধ্যেই আছে। বোথ জিনিসটা কিন্তু দুটোর মধ্যেই আছে। এবার এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কোথাও না কোথাও এই যে যে বোথ যে জিনিসটা, এটা দুবার করে চলে আসছে না? তোমরা বলবে হ্যাঁ এই বোথ জিনিসটা দুবার করে চলে আসছে। এই বোথ জিনিসটা দুবার করে চলে আসছে। আমাকে তিনটে জিনিস বের করতে হবে। হয় হকি খেলে ফুটবল খেলে না, সেটা আমি এখান থেকে পেয়ে গেলাম। হকি খেলে না ফুটবল খেলে, এই যে হকি খেলে না ফুটবল খেলে, এখান থেকে পেয়ে গেলাম। আবার হকি খেলে ফুটবল খেলে, এটাকে একবারই দরকার, দুবার দরকার নেই। কিন্তু আমি দুটোকে যদি যোগ করি তাহলে দুবার চলে আসবে। আমি যোগ করে দেখি কত হয়। 75 আর 50, 125। এবার বলো, খেলছিল 100 জন কিন্তু হয়ে যাচ্ছিল কত? 125 জন। তার মানে আমার মধ্যে নিশ্চয়ই ডাউট আসবে যে তার মানে নিশ্চয়ই এই মানে বোথ যেটা, এটা হয়তো আমি দুবার করে যোগ করে ফেলেছি। এটাকে আমি দুবার করে যোগ করে ফেলেছি। তাহলে এবার দুবার করে যোগ, তাহলে 100 যদি বিয়োগ করে দিই এখান থেকে, টোটাল 100 জন খেলছিল, হয়ে গেছে 125 জন। তার মানে 25 জন নিশ্চয়ই এক্সট্রা খেলছিল। 25 জন নিশ্চয়ই এক্সট্রা নিয়ে যোগ করে ফেলেছি, মানে এই 25 জনই তো বোথ। সেই বোথরা এইখানেও ছিল, এই এই জায়গাটাও ছিল, এই জায়গাটাও ছিল। তাহলে তোমাকে যদি বলে যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ, মানে কতজন বোথ খেলে, তাহলে বলবে 25%। এগুলো সবই কিন্তু পার্সেন্টেজে 25%। টোটাল স্টুডেন্ট কত? তোমরা বলবে 800। 800-র 25% কত? 1/4 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল 200। ঠিক আছে, সব অঙ্কতে ছবি আঁকতে হয় না, সব অঙ্কতে সার্কেল করে করতে হয় না, কিছু অঙ্ক দেখেই হয়ে যায়। এই অঙ্কটা থেকে আমি ছবি করব না, করব না, এই দুটোকে যোগ করে বাস্ট 100 দিয়ে ভাগ করে দিয়ে 20% বেরিয়ে যাবে। সরি, 25% বেরিয়ে যাবে। 25%-এর মান আমি এখান থেকে পেয়ে যাব। বোঝা গেল? আশা করি বোঝা গেল। না বুঝতে পারলে আরেকবার করে দেখো। ঠিক আছে, আমি তো খুব স্লোলি বলছি এবং খুব ধীরে ধীরে বলার চেষ্টা করছি। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর কোশ্চেন। আমার আশা করি এই কটা কোশ্চেন আজকে কমপ্লিট করাতে 23 মিনিট অলরেডি ডান। আমার মনে হচ্ছে 1 ঘন্টার উপরে বা 1-1.5 ঘন্টার ক্লাস হয়ে যেতে পারে। ঠিক আছে, একবার যদি তোরা ক্লাসটাকে করে নিতে পারো তাহলে আই গ্যারান্টিড কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার একটা জিনিস দেখো ভালো করে কি বলেছে। ইন অ্যান এক্সামিনেশন 60% অফ দ্য ক্যান্ডিডেট পাসড ইন ইংলিশ, 70% ম্যাথামেটিক্স, বাট 20% ফেল ইন বোথ দ্য সাবজেক্ট। বাট এই জিনিসটা আমি একটা জিনিস বোঝাবো। দেখো এখানে একটা জিনিস আমি বলেছিলাম, এখানেও পাস আছে, এখানেও পাস আছে, কিন্তু এইখানে ফেল। তার মানে বলেছি যদি বোথ দেয়া থাকে, বোথের অ্যাকর্ডিং আমি চেঞ্জ করার চেষ্টা করব। এবার বলো, 60% 60% স্টুডেন্ট যদি আমার পাস করে, তাহলে ইংলিশে পাস করে 60%, মানে 100-র মধ্যে 60 জন ইংলিশে পাস করেছে। তাহলে কতজন পাস করতে পারেনি ইংলিশে? তুমি বলবা 40% পাস করতে পারেনি। এবার এখানে যদি বলা হয় যে ম্যাথসে পাস করেছে 70%, তাহলে কতজন পাস করতে পারেনি? তোমরা বলবো 30% পাস করতে পারেনি। এবং এখানে বলে দিয়েছে যে 20% ফেল করেছে বোথ দ্য সাবজেক্টে। এবার আমরা ইউনিয়ন জানি, তা অ্যাটলিস্ট মানে কতজন ফেল করেছে, সে একটা হতে পারে, সে এরকম হতে পারে ইংলিশে ফেল,
ম্যাথসে পাস করে গেছে, আবার এরকম হতে পারে যে ইংলিশে পাস, ম্যাথসে ফেল করে গেছে, এরকম হতে পারে। আবার এরকমও হতে পারে যে সে ইংলিশেও ফেল আবার ম্যাথসেও ফেল, অ্যাটলিস্টের কন্ডিশন যে যে কোনো একটাতে ফেল করতেই পারে, সেটা দুটোও করে যেতে পারে। হতে পারে বিষয়টা, তোমরা বলবে হ্যাঁ একদম হতে পারে। এবার তার জন্য আমরা ইউনিয়ন করার জন্য কি করি, যে এই দুটো জিনিসকে আমরা কি করি, যোগ করে এটাকে বিয়োগ করে দিই। একই জিনিস বারবার বলতে ভালো লাগছে না। তাহলে 40 আর 30 70, 70 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 50%। তাহলে আমি বলতে পারি যে 50% যে স্টুডেন্ট তারা কি করেছে, তারা কিন্তু ফেল করেছে, তারা ফেল করেছে। 50% এমন নয় যারা উভয় বিষয়ে ফেল করেছে, 50%-এর মধ্যে কিছু আছে যারা উভয় বিষয়ে ফেল করেছে, কিছু আছে ইংলিশে ফেল ম্যাথে পাস, কিছু আছে ইংলিশে পাস ম্যাথে ফেল, এরকম আছে। এবার বলো, আমাকে যদি বলে দেয়, এখানে আমাদের একটা কন্ডিশন এখানে বলে দিয়েছে 2500 ক্যান্ডিডেট পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, পাসড বোথ দ্য সাবজেক্ট। এবার বলো, টোটাল 100% স্টুডেন্ট, টোটাল কত পার্সেন্ট স্টুডেন্ট, 100%, 50 জন যদি ফেল করে, এটা হচ্ছে পুরো ফেলের গল্প আছে, একটাতে হতে পারে বোতে হতে পারে। তাহলে এটা বাদে 100 জনের মধ্যে যদি বাদ বাকি 50%, এরা কি করবে, এরা কি পাস করবে না? এবার তোমাদের মাথায় একটা ডাউট হতে পারে যে এরা যে পাস করেছে, এরা কিন্তু মানে এরকম হতে পারে একটাতে পাস আর একটাতে ফেল, না হবেই না, ওরকম হবেই না। এই 50% টোটাল এমন যারা পুরোটাই ফেল করে গেছে, কারণ তাদের মধ্যে এই 50%-এর মধ্যে যদি কোনো রকম ফেল চলে আসে তাহলে সে এর ঘরে ঢুকে যাবে। হ্যাঁ, যেখানে ছিলাম আর কি, যেখানে বলেছে তাহলে 50% যদি ফেল করে, যেই ফেলের মধ্যে সমস্ত ফেল আছে, মানে অ্যাটলিস্ট একটা ফেল হলেও চলবে, সেটা আমি অলরেডি বলেছি। তার মানে বাকি যে 50% তার মধ্যে নিশ্চয়ই কোনো ফেল নেই, তার মধ্যে এই যে বাকি 50% এর মধ্যে কোনো রকম কোনো ফেল নেই, তার মানে এর মধ্যে পুরোটাই পাস আছে, বোথ পাস। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে বোথ পাস কেন থাকবে, হ্যাঁ বোথ পাসই হবে, কারণ ফেলের যা ছিল সব এই 50%-এর মধ্যে ঢুকে গেছে। আমি কিন্তু একদম পাতি বাংলায় একদম যতটা ভাবে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই 50%-এর মানি বলে দিয়েছে 5,000। এবার তোমাকে বলেছে তাহলে কতজন অ্যাপিয়ার করেছে ওই এক্সামিনেশনে, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস। কি করে বের করবো, 50%-এর মান যদি হয়, সরি 5,000 নয়, 50%-এর মান 2500 যদি হয়, 2500 যদি হয় তাহলে 100%-এর মান কত, তোমরা বলবে 5,000। 100%-এর মান আশা করি অনেক ভালোভাবে বুঝে গেছো। এবার এই অঙ্কটাকে আমি যেভাবে দেখালাম জিনিসটাকে, যে আমি মিডিলটাকে মানে এই জিনিসটাকে, এই যে যে বোথ, এইটাকে ফিক্স রেখে এগুলোকে চেঞ্জ করেছি। এবার তোদের মনে হতে পারে যে না, আমি কোনো রকম কোনো চেঞ্জ করব না, আমি চেঞ্জ এইটাকে করব, মানে মিডিলটাকে চেঞ্জ করব, সেই ক্ষেত্রেও হবে। কিন্তু কি হবে আমি সেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। এতটা বোঝা গেল, আমি কিন্তু এক জায়গায় থামছি না, যে তোদের মনে হতে পারে দাদা তুমি ওইটা চেঞ্জ করে দাও, ঠিক আছে, এটাকে না চেঞ্জ করে সেটাকেও দেখাচ্ছি কিভাবে করতে পারো। দেখো কি বলেছি। এবার আমি এটাকে 60%ই রেখে দিলাম, আর এটাকে 70%ই রেখে দিলাম। আমি বলেছি এর মধ্যে ইংলিশ পাস থাকবে আর ম্যাথ ফেল থাকবে, বা ইংলিশ তো পাস থাকবেই, ম্যাথও পাস হতে পারে, এটার মধ্যে এইটা থাকবে। আর 70%-এর মধ্যে ম্যাথ, মানে যেইটা বলবে সেটা মানে দুটো ক্ষেত্রেই পাস থাকতে হবে। এক ক্ষেত্রে ইংলিশটা ফেল হবে আর এক ক্ষেত্রে ইংলিশটাও পাস হবে, মানে যেটা বোথ সেটা দুটোর ক্ষেত্রেই আসবে। এবার আমি কি করি, 20% ফেল করেছে, এই যে যে 20% যারা ফেল করেছে এরা বোথ সাবজেক্টেই ফেল করেছে। তাহলে একটা জিনিস বলো, 20% থেকে আমি 100% যদি টোটাল হয়, যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 80%। তোরা বলবি এটা যদি বোথ ফেল হয় 20%, তাহলে 100 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে এটা বোথ পাস হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, এটা বোথ পাস হয়ে যাবে। কিন্তু সেটা কি কখনো হবে, কখনোই সেটা হবে না। কারণ একটা জিনিস দেখো, 20% যেই জিনিসটা আমি বোঝাচ্ছি, 20% এরা দুটো জিনিসেই ফেল করেছে, মানে ম্যাথেও ফেল। এখানে ব্যাপারটা কি হচ্ছে, এরা ম্যাথেও ফেল আবার এটা ইংলিশেও ফেল। এর মধ্যে কিন্তু এই 20%-এর মধ্যে কিন্তু এমন নেই যে ম্যাথে ফেল করলে ইংলিশে পাস, ইংলিশে ফেল করলে ম্যাথে পাস, এরকম নেই। কিন্তু এই 20%-এর মধ্যে দুটোই আছে, ম্যাথেও ফেল ইংলিশেও ফেল। তাহলে বাদ বাকি 80%-এর মধ্যে কি থাকতে পারে, তোরা বলবি বাদ বাকি 80%-এর মধ্যে এরকম থাকতে পারে যে ফেল ম্যাথ ফেল কিন্তু ইংলিশ পাস, থাকতেই পারে। আবার এরকম হতে পারে ম্যাথ পাস কিন্তু ইংলিশ ফেল। আবার এরকম হতে পারে ম্যাথেও পাস ইংলিশও পাস, এই চারটেই তো কন্ডিশন হয়।
এইখানে একটা আর এই তিনটে, এরকম চারটেই কন্ডিশন সবসময় হয় দুটো কেসের ক্ষেত্রে। দুটো কেসের ক্ষেত্রে দুটো যদি সেট দিয়ে দাও তাহলে এই চারটে কন্ডিশন হয়। যেহেতু এই 20%-এর মধ্যে দুটো ফেলই রয়েছে, দুটোই ফেল হতে হবে, তার মানে একটা ফেল যেই কন্ডিশন গুলো আছে সেটা নিশ্চয়ই বাদবাকি 80%-এর মধ্যে ঢুকে যাবে। তোরা বলবি হ্যাঁ অবশ্যই সেটা বাদবাকি 80%-এর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, কারণ দেখ আমি যদি অ্যাজ এ হোল এটাকে দেখি, এটাও একটা আমি পাস হিসেবে কনসিডার করতে পারি, কারণ একজন তো পাস করেছে। এই 80% মানে হচ্ছে, এই 80% মানে হচ্ছে এটা কিন্তু এইটা বোথের ক্ষেত্রে হয়, এটা বোথ, কিন্তু এটা কিন্তু কখনো বোথ হয় না, এটা হয় অ্যাটলিস্ট পাস, অ্যাটলিস্ট ওয়ান পাস, মানে একটা সাবজেক্টে পাস করেছে সেটা বেরো এটা 100 থেকে। এবার অনেকে ভুল করে কি করে দেয়, যদি এই ভেতরেরটা চেঞ্জ করতে বলে, মানে ভেতরেরটা চেঞ্জ করে, তখন সে এটাকে বোথ ফেল লেখা রয়েছে, সে 80%টাকে ধরে নেয় যে বোথ পাস। এটা এরকম কিন্তু নয়। ব্যাপারটা বুঝতে পারছো কেন আমি এটাকে খুলছি তোমাদের সামনে? এখানে হবে হচ্ছে বিয়োগ করলে বেরোয় অ্যাটলিস্ট ওয়ান পাস। এবার আমাকে একটা জিনিস বলো, তুমি যখন এই 60% আর 70% করেছিলে, এটাও এবার পাস হয়ে গেছে, এটাও পাস হয়ে গেছে, আর এটাও পাস, কিন্তু এটা অ্যাটলিস্ট পাস, এটা কিন্তু বোথ নয়। এবার এই ক্ষেত্রে কি করব, দেখো এর মধ্যে একটা ইংলিশে পাস ম্যাথে ফেল, এটার মধ্যে ম্যাথে পাস ইংলিশে ফেল, কিন্তু বোথ দুবার করে রয়েছে। এবার এই দুটোকে যদি আমি যোগ করে দিই, এই দুটোকে যদি যোগ করে 130 হয়, তোরা বলবি হ্যাঁ 130 হয়, কিন্তু এই দুটো থেকে এই দুটো থেকে যদি আমি এই টোটালটাকে বাদ দিই, দেখ ম্যাথে পাস ইংলিশে ফেল, এটাকে যদি ম্যাথে পাস ইংলিশে ফেল বাদ চলে গেল, তোরা বলবি হ্যাঁ বাদ চলে গেল, বাদ চলে যায়। এবার ইংলিশে পাস ম্যাথে ফেল, ইংলিশে পাস ম্যাথে ফেল, সেটাও বাদ চলে যায়, তোরা বলবি হ্যাঁ বাদ চলে যায়। তার মানে এইটাও বাদ চলে গেছে। আমি যদি এবার দেখি, এইটাও বাদ চলে গেছে, আবার এটাও বাদ চলে গেছে, কিন্তু এখন পড়ে আছে কি, দেখ পড়ে আছে ম্যাথে পাস ইংলিশে পাস, ম্যাথে পাস ইংলিশে পাস দুটো পড়ে আছে, কিন্তু এইখানে কটা রয়েছে, এখানে একটা রয়েছে। তার মানে এই পুরোটা থেকে যদি বিয়োগ করে দিই, তার মানে এই বোথ সাবজেক্ট সেটা কি অ্যাটলিস্ট একটা পড়ে থাকবে না, একটা পড়ে থাকবে না, দুটো এখানে ছিল, এখানে একটা আছে, এইগুলো তো প্রথমেই কেটে গেছে, তাহলে কি একটা পড়ে থাকবে না, বলবি হ্যাঁ একটাই পড়ে থাকবে। তখন কি হবে, 130 থেকে যদি আমি 80-কে বিয়োগ করে দিই, দেখো কত হয়, দেখো হয় হচ্ছে 50%। এই 50% বোথ সাইড বোধে পাস, আর 50%-এর মানে এখানে বলে দিয়েছে। ব্যাপারটা বুঝেছো, ভালো করে বোঝো বিষয়টা, জিনিসটা কতটা কনসেপচুয়াল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইভাবে কেউ বোঝাবে না, এইভাবে কেউ বোঝাবে না যে এতটা ভেতরে গিয়ে যে বিষয়টা কি ঘটছে এখানে। সুতরাং আমি তোমাদের সব সময় রেকমেন্ড করব, দেখো এইখানেও কিন্তু সেই সেম জিনিস ঘটছে, যে দুটোকে আলাদা আলাদা দুটো এরকম থাকলে সেই দুটোকে যোগ করে এইটাকে বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানেরটা কিন্তু এখন আর বোথ নেই, ওটা অ্যাটলিস্ট আছে, ওটা অ্যাটলিস্ট আছে, অ্যাটলিস্টের মধ্যে বোথ থাকে, অ্যাটলিস্টের মধ্যেও কিন্তু বোথ থাকে, কিন্তু এই এই জিনিসগুলোও থাকবে, ওয়ান সাইডেড সেটাও থাকবে। বোঝা গেল বিষয়টা? আশা করি বোঝা গেল, কোনো কিছু অন্ধের মতো মুখস্থ করা নেই, ভালো করে বুঝতে হবে, তাহলেই জিনিসগুলো অনেক ক্লিয়ার। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা ভুল ছিল, যাই জন্য আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। কি বলেছে, একটা এক্সামিনেশনে 45% অফ দ্য স্টুডেন্ট ইট পাসড ইন হিস্ট্রি, 60% পাসড ইন হিন্দি, 8% পাসড ইন ফেইল করেছে বোথ সাবজেক্টে, দেন পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট ইন পাসড ইন বোথ সাবজেক্ট। ভালো করে দেখো, এইখানে পাসড, এখানেও পাসড, কিন্তু এইখানে বলে দিয়েছে ফেল, এইখানে বলে দিয়েছে ফেল, তাহলে আমি আমি যেটা রেকমেন্ড করেছি এগুলোকে চেঞ্জ করব, নাকি মাঝখানেরটা চেঞ্জ করব? মাঝখানেরটা চেঞ্জ করলেও হবে, কিন্তু মাঝখানেরটা চেঞ্জ করব না। এবার একটা জিনিস বলো, এই দুটোকে যদি যোগ করো কত হয়, তোমরা বলবে 105, তার থেকে যদি 8 বিয়োগ করে দাও কত হয়, 105, সরি হ্যাঁ 105 থেকে যদি আমি, না না সরি সরি, আমাকে তো এটাকে আগে ইসে করতে হবে, ফেলে কনভার্ট করতে হবে, তাহলে এটা করলে কথা হয় 55%, এটা করলে কথা হয় 40%। এবার এই দুটোকে যদি যোগ করি কত হয়, তোমরা বলবে হচ্ছে হয় 95, 95 থেকে যদি 8 বিয়োগ করি কত হয়, 88%। মানে 88% অ্যাটলিস্ট, মানে ইউনিয়ন বেরিয়ে গেছে, এর মধ্যে বোথ থাকতে পারে আর ওয়ান সাইডেড থাকতে পারে দুটো, তাই তো? এইটুকু ক্লিয়ার? তাহলে বলো। এবার যেই কথাটা বলছিলাম, এই যে 88%-এর মধ্যে যে অ্যাটলিস্ট রয়েছে, মানে বোথ ফেল আছে, যে কোনো একটা ফেল আছে, একটা পাসও থাকতে পারে, মানে এরকম হতে পারে, বারবার বারবার করে জিনিসগুলো বলছি, এটা হচ্ছে হিন্দি, এটা হচ্ছে হিস্ট্রি, মানে এরকম হতে পারে হিন্দিতে পাস হিস্ট্রিতে ফেল, এরকম হতে পারে হিন্দিতে ফেল হিস্ট্রিতে পাস, এটা হতে পারে, আর এটা হচ্ছে দুটোই ফেল, দুটোই ফেল, দুটোতেই কি ফেল, যেহেতু আমি ফেলেরটা বের করছি বোথ ফেল,
বের করছি। তাহলে বলো এর মধ্যে তো অ্যাটলিস্ট পাস তো আছে, তার মানে 100 থেকে যদি আমি বিয়োগ করে দিই যে 12% বেরোলো, এর মধ্যে কি থাকবে? এর মধ্যে ফেল থাকবে না পাস থাকবে? তোমরা বলবে ফেল যদি থাকে তাহলে সে তো অলরেডি 88-র মধ্যে ঢুকে গেছে, সে একটা হোক বা দুটো হোক। যদি একটা হয় বা দুটো হয়, একটা সাবজেক্ট হয় বা দুটো সাবজেক্ট হয়, সেটা অলরেডি 88%-এর মধ্যে ঢুকে গেছে, তার মানে বাদ বাকি যে 12% থাকবে সেটা হবে বোথ পাস। বোথ পাস, কারণ কন্ডিশন বা আমার হয় হচ্ছে চারটে, বোথ ফেল, একটা ফেল একটা পাস, একটা পাস একটা ফেল, আর একটা হচ্ছে বোথ পাস, এরকম হয়। বোথ পাস বোথ ফেল, একটা পাস একটা ফেল, একটা ফেল একটা পাস, এরকম হয়। ঠিক আছে, আশা করি এটাও ক্লিয়ার। তাহলে আমাদের আনসার কত হবে? 12%। আশা করি বোঝা গেছে, এত বার করে বোঝানোর পর এগুলো একদম হালুয়া হয়ে গেছে। এবার এখানে কি বলেছে, ইন এ ভিলেজ 800 জন পিপল আছে, 60% হিন্দি বলে, 20% ইংলিশ বলে। বললো নাম্বার অফ দ্য পিপল হু ডোন্ট স্পিক এনি ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ দ্য পিপল যে কোনো রকম বোথ ল্যাঙ্গুয়েজ বলে। মানে এখানে কি বলেছে, যতগুলো লোক কিছুই বলে না, আবার সেম ততগুলো লোকই দুটো সাবজেক্ট বলে। এখানে দুটো ভাষা নিয়ে কথা হচ্ছে, একটা হচ্ছে হিন্দি, আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে ইংলিশ। এবার এখানে বলে দিয়েছে 60% হিন্দি বলে 100 জনের মধ্যে, আর 20%, ও সরি 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 20% এখানে ইংলিশ বলে। একটা জিনিস আগে ভালো করে বুঝতে হবে, 20% ইংলিশ বলে অনলি। এখানে একটা অনলি টার্ম রয়েছে, মানে শুধুমাত্র 100 জনের মধ্যে 20 জন এমন আছে যারা শুধুমাত্র ইংলিশ বলে, তারা আর কিচ্ছু বলে না। আবার আরেকটা কন্ডিশন বলে দিয়েছে যে যতজন কিছু বলে না, ঠিক ততজনই বোথ সাবজেক্ট বলে, হিন্দিও বলে ইংলিশও বলে। এবার আমাকে বলেছে তাহলে তুমি বের করো যে কতজন উভয় সাবজেক্টই বলে, তাহলে মানে বোথ সাবজেক্ট বোথ স্পিক ল্যাঙ্গুয়েজ, সেটা বের করতে বলেছে। মানে হু স্পিক বোথ দ্য ল্যাঙ্গুয়েজ, সেটা আমাকে বের করতে বলেছে। একটা জিনিস বোঝো, 800 জন টোটাল কি রয়েছে আমাদের কাছে, পিপল রয়েছে। আমি যদি দেখি ভালো করে বুঝবো, আমি কনসেপচুয়ালি জিনিসগুলোকে বোঝাবো। কনসেপ্ট থাকলে কোনো রকম কোনো, অনেক জায়গায় আমার ওই ছবিও আঁকতে হয় না, যদিও এই অঙ্কগুলোতে ছবি আঁকার থেকে এইভাবে করা বেশি সুবিধা। 60% হিন্দি বলে। এবার আমাকে বলো এই 60%-এর মান কত? তোমরা বলবে 480। এই 480-র মধ্যে হিন্দি বলে এরকম তো আছে, তুমি বলবে হ্যাঁ আছে। ইংলিশ বলতে পারে হিন্দি বলতে পারে এরকম তো হলো। ইংলিশ বলতে পারে সেও তো থাকতে পারে, তুমি বলবে হ্যাঁ থাকতেই পারে। ইংলিশ পারে মানে যে সে হিন্দি পারবে না তার তো কোনো গ্যারান্টি নেই, হতেই পারে সে ইংলিশও পারে হিন্দিও পারে। তাহলে হিন্দি যেহেতু পারে তাহলে সে হিন্দির মধ্যে ক্যালকুলেট হবে কিনা? তোমরা বলবে অবশ্যই হবে। আবার এরকমও হতে পারে যে সে হিন্দি বলে কিন্তু ইংলিশ বলতে পারে না। ভালো করে বুঝবা বিষয়টা। তার মানে 480-র মধ্যে কি এই দুটো কন্ডিশন হতে পারে কি পারে না? তোমরা বলবে অবশ্যই পারে। এবার বলে দিয়েছে এর আবার 20% মানে 20%, মানে 160। এই পার্সেন্টেজ বের করা আমি শেখাবো না, প্রথম থেকে ক্লাস দেখো তাহলে। 160 জন আছে, তারা শুধুমাত্র ইংলিশ বলবে, শুধু ইংলিশ বলবে, হিন্দি একদম বলবে না। মানে একটাই কন্ডিশন, শুধু ইংলিশ বলবে, হিন্দি একদম বলবে না। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, ইংলিশ বলবে যে হিন্দি একদম বলবে না। এবার এইটা আমরা কি করে বের করব? নিজেরা এবার একটু করার চেষ্টা করো, জিনিসটা ভালো কনসেপচুয়াল এবং কিন্তু খুব ভালো জিনিসটা। এবার একটা জিনিস আগে ভালো করে বোঝো, একটা ভিলেজে 800 জন পিপলের মধ্যে 60% হিন্দি বলছে, যেখানে হিন্দি বলবে ইংলিশও বলতে পারে, আবার হিন্দি বলতে পারে ইংলিশ বলতে পারে না, তাই তো? আবার 20% যারা রয়েছে তারা শুধুমাত্র কি মানে করবে, ইংলিশটাই বলবে। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে 800 জন টোটাল যে লোক রয়েছে, আর 160 জন, এরা তো শুধু ইংলিশ বলে, এরা তো শুধু ইংলিশ বলে। তাহলে 160 যদি 800 থেকে বিয়োগ করি বেরোয় হচ্ছে 640। এটাকে যদি বিয়োগ করি বেরোয় 640। এই 640-এর মধ্যে কারা কারা থাকতে পারে? শুধু কারা কারা থাকতে পারে? যারা অনলি ইংলিশ বলে না, এমন থাকতে পারে না যে হিন্দি বলবে, কি হচ্ছে, এমন থাকতে পারে না যারা হিন্দি বলতে পারে আবার ইংলিশও বলতে পারে। তুই বলবি দাদা ইংলিশ তো বলতে পারে না, 160 বিয়োগই করে দিলেন না। আমি এমন কাউকে বাদ দিয়েছি যে ইংলিশ বলতে পারে, শুধুমাত্র ইংলিশ বলে। এখানে কি এই জায়গাটা কি শুধু ইংলিশ আছে? এখানে কি শুধু ইংলিশ আছে? তুই বলবি না, এর মধ্যে শুধু ইংলিশ নেই, এর মধ্যে যে আছে সে হিন্দিও বলে, সে হিন্দিও বলে আবার সে ইংলিশও বলে, সে ইংলিশও বলে আবার কি সব হচ্ছে হাতে লেগে। সে কি হচ্ছে, সে ইংলিশও বলে আবার সে হিন্দিও বলে, সে ইংলিশও বলে আবার সে
হিন্দিও বলে। এবার একটা জিনিস ভালো করে নিজের চোখে দেখো, এইটা থাকতে পারে, আবার এটাও তো থাকতে পারে যে সে হিন্দি বলছে কিন্তু ইংলিশ বলতে পারছে না। তোমরা বলবে হ্যাঁ এটাও হতে পারে, এইটাও হতে পারে, আবার এমনও তো হতে পারে যে সে কিছুই বলে না, নাইদার, সে হিন্দিও বলে না, কিন্তু মানে হিন্দিও বলে না ইংলিশও বলে না, সে হিন্দিও বলে না আবার ইংলিশও বলে না। ভালো করে কি বোঝো, আমি আরেকবার করে বলছি, যে এই 640-এর মধ্যে অনলি ইংলিশটাকে শুধু আমি বাদ দেব। আমি হতে পারে যে হিন্দি বলে ইংলিশ বলে, যে হিন্দি বলে ইংলিশ বলে না, আবার নাইদার, সে দুটোই বলে না। চারটেই তো কন্ডিশন হয়, দুটো দুটো করে যদি হয়, দুজনেই হিন্দি বলতে পারে, মানে আমি যদি এরকম করে দেখাই, এরকম হতে পারে যে এ হিন্দি বলছে ইংলিশও বলছে, এটা একটা হতে পারে। আবার এটা হতে পারে হিন্দি বলে ইংলিশ বলে না। আবার এরকম হতে পারে হিন্দি বলে না কিন্তু ইংলিশ বলে। আর একটা কি হতে পারে, হিন্দিও বলে না ইংলিশও বলে না। এবার আমাকে 160 যেটা, সেটা কি ছিল, সেটা ছিল অনলি ইংলিশ। আর অনলি অনলি ইংলিশ কোনটা, তোরা বলবা অনলি ইংলিশ হচ্ছে এইটা, অনলি ইংলিশ হচ্ছে এইটা। তাহলে এইটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কাছে কি পড়ে থাকবে, আমার কাছে হিন্দি, এই যে এইটা পড়ে থাকবে, হিন্দি প্লাস ইংলিশ বলতে পারে, হিন্দি বলতে পারে ইংলিশ বলতে পারে না, সেটা পড়ে থাকবে। আবার এরকমও পড়ে থাকবে হিন্দিও বলতে পারে না ইংলিশও পড়ে থাকবে। এইটাই তো বাদ পড়ে থাকবে। যদি বাদ দিয়ে দিই তাহলে 640-এর মধ্যে এবার একটা জিনিস দেখো, এইখানে যে কি বলেছে, হিন্দিও বলে ইংলিশও বলে, আবার কি বলে, হিন্দি বলে ইংলিশ বলে না। তাহলে আমি এখানে পেলাম যে বোধ, যেটা হিন্দি বলে ইংলিশ বলে, এটা রয়েছে। তোরা বলবা হ্যাঁ অবশ্যই রয়েছে। আবার এরকমও রয়েছে হিন্দি বলে ইংলিশ বলে না, এই যে হিন্দি বলে ইংলিশ বলে না, কোথাও না কোথাও এই দুটো জিনিস বাদ হয়ে যাচ্ছে না? যদি আমি এটা থেকে 640 থেকে 480-কে বিয়োগ করে দিই, থাকে কত, আমার থাকে হচ্ছে 160, থাকে কত, 160। তার মানে 160 এমন লোক আছে যারা কিছুই বলে না, যারা কিছুই বলে না। তার মানে 160 এমন লোক আছে যারা কিছুই বলে না। আর বলেই তো দিয়েছে এখানে কন্ডিশন অনুযায়ী, যারা কিছুই বলে না, ঠিক ততজন লোকই আছে যারা বোথ দ্য ল্যাঙ্গুয়েজ বলে, মানে তারা উভয় ল্যাঙ্গুয়েজই বলে। তাহলে আনসারটা কি হবে, আনসারটা 160 হবে না? তোরা বলবা হ্যাঁ হবে। যদি বুঝতে না পারিস জিনিসটাকে আর একবার করে দেখ, জিনিসটা এতটা কনসেপচুয়াল, যদি বুঝতে পারিস জিনিসগুলো অনেক সোজা, কঠিন কিচ্ছু নয়। কিন্তু আমি এই যে ভেঙে ভেঙে এটা বলতে পারলে ওটা, এগুলো বোঝাচ্ছি যাতে তোদের আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা শার্প হয়। এরপরে প্র্যাকটিস করতে চাইলে বই থেকে আরো অঙ্ক প্র্যাকটিস করবি, দেখবি জিনিসগুলো আরো হয়ে যাবে। ঠিক আছে? সব সময় খুঁজতে হয় না যে ইজি, ইজি বলছি কেন, শর্টকাটে খুঁজবে এরকম না, আগে বুঝতে হয় তারপরে ইজি। তুই যদি বুঝে যাস তোর কাছে এই অঙ্ক করতে কোনো টাইম লাগবে না, এই অঙ্কটা করতে মিনিমাম 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে অঙ্ক ডান, যদি এনাফ প্র্যাকটিস থাকে। এবার এই অঙ্কতে অনেকে ভুল করে, এই যে যে এই সাইনটা যদি, এই যে অনলি যদি লেখা থাকে, অনেকে ভুল করে ফেলে। বোঝা গেল আশা করি। এবার 8 নম্বরের কোশ্চেনটা ভালো করে দেখো। ওকে, একটা স্কুলে দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট হু প্লে বোথ টেনিস এবং ক্রিকেট 180 জন, যার মধ্যে 70% স্টুডেন্ট প্লে টেনিস, 60% ক্রিকেট, পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু ডোন্ট প্লে এনি গেম is the 25% of the percentage of the student who cricket, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। মানে কি বলেছে, কিছুই বলেনি। এখানে একটা জিনিস একটু বলা উচিত ছিল, যেটা বলেনি, বলাটা উচিত ছিল যে হু প্লে বোথ টেনিস, 180 জন কতজন খেলে বলে দিয়েছে, বলেছে 70% টেনিস, 60% ক্রিকেট, হু ডোন্ট প্লে এনি গেম ইজ দ্য পার্সেন্টেজ অফ হু ডোন্ট প্লে এনি গেম, 25% অফ দ্য এটা। ওকে, এবার এই অঙ্কটাকে আমরা কি করে করব, ইন এ স্কুল দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট হু প্লে বোথ টেনিস অ্যান্ড ক্রিকেট বলে দিয়েছে বোথ, 70% টোটাল স্টুডেন্ট প্লে টেনিস এবং 60% করে, দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু ডোন্ট প্লে এনি গেম ইজ দ্য 25%। ওকে, এইখান থেকে আমাদের বের করতে হবে জিনিসটা, যে কোন স্টুডেন্ট, এই লাইনটা আগে করতে হবে। দেখো প্রথম লাইন দিয়ে যদি তুমি করো অঙ্ক হবে না, অঙ্কের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, তাহলে অঙ্ক হয়ে যায়। যে কতজন কোনো কিছু খেলে না, এখানে বোথ কিন্তু বলেনি, এর জন্যই আমাদের প্রবলেমটা হচ্ছে, যে বোথ বলেনি, তাহলে আমি কি করে করব। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট যারা খেলে না, যে কোনো মানে কোনো গেমই খেলে না, সেটা হচ্ছে 25% অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু প্লে ক্রিকেট, মানে ক্রিকেট যতজন খেলে তার 25% কিছুই খেলে না। আগে আমরা এইটুকু বের করি। আগে একটা কথা বলো, ক্রিকেট কতজন খেলে, ক্রিকেট কতজন খেলে, তুমি দেখো ক্রিকেট 60% স্টুডেন্ট খেলে,
মানে 100 জনের মধ্যে 60% ক্রিকেট খেলে। এর আবার 25% যারা কিছুই খেলে না। তাহলে 60-র 25 কত পার্সেন্ট? তোমরা বলবে 15%। মানে 15% স্টুডেন্ট কিচ্ছু খেলে না। 15% স্টুডেন্ট কিচ্ছু খেলে না, তার মানে 100 জন যদি স্টুডেন্ট হয় তাহলে অ্যাকচুয়ালি খেলে কত পার্সেন্ট, মানে কতজন? তোমরা বলবে 85%, মানে 100 জনে 85 জন স্টুডেন্ট অ্যাকচুয়ালি খেলে, আর বাদ বাকি ছেলেপেলে খেলেই না। বাদ বাকি মানে 15 জন খেলেই না। এবার একটা জিনিস ভালো করে আমাকে বোঝাও, যে এইটা যদি দেখি 70 আর 60, এইটা যদি করি, এই দুটোকে যদি যোগ করি, তাহলে এর মধ্যে বোধ চলে আসছে না। কারণ যদি দেখাই 70% টেনিস বলেছে। এবার আমাকে বলো, টেনিস বলেছে, এর মধ্যে কি আছে? টেনিসও খেলে হতে পারে, আবার ক্রিকেটও হতে পারে, আবার এটা হতে পারে টেনিস খেলে ক্রিকেট খেলে না, মানে বোধ ক্ষেত্রে টেনিসটা খেলতে হবে, এটা হতে পারে। এবার 60% ক্ষেত্রে কি আছে? ওটা ক্রিকেট। এখানে কি হতে পারে? যে ক্রিকেট খেলে টেনিস খেলে না, আবার এটাও হতে পারে ক্রিকেট খেলে আবার টেনিসও খেলে। তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে টেনিস আর ক্রিকেট এই বোধ যেটা, সেটা দুবার করে আছে। তোমরা বলবে হ্যাঁ, এই যে যেটা বোধ খেলে সেটা দুবার করে কিন্তু আছে। তার মানে দুবার করে এই যে যে বোধ খেলে সেটা যোগ হয়ে গেছে। তাহলে যেটা আমি আগের বার বারবার বলেছি, যদি এই দুটোকে যোগ করি কত হয়? বলবা 130 হয়। কিন্তু খেলছিল কতজন? অ্যাকচুয়ালি তো খেলছিল 85 জন। 100 জন 130 জন তো খেলছিল না। তাহলে এই 130 থেকে যদি 85টা বিয়োগ করি, কত বেরিয়ে যাবে? তোমরা বলবে 45 বেরিয়ে যাবে। কত বেরিয়ে যাবে? 45। এই 45%, মানে 100 জনে 45 জন ক্রিকেটও খেলছিল আবার টেনিসও খেলছিল। কারণ আমি এখানে 130 থেকে 100-কে বিয়োগ করতাম যদি আমাকে বললে দিত কেউ কিছু না কিছু খেলে। কিন্তু এখানে আমি বুঝে গেছি যে 15 জন 100 জনে কিছুই খেলে না, আলটিমেটলি 100 জনে 85 জন খেলে। কিন্তু আমি যখন এই দুটোকে যোগ করে দিলাম, তখন আমার দেখা গেল 130 হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে বলো, 130 যদি আমার হয়ে যায়, তাহলে কি সেটা খেলছিল? খেলছিল তো 85 জন, তাহলে বেশি কতজন খেলছিল? তোমরা বলবা 45 জন বেশি খেলছিল। তার মানে বেশি খেলা যেটা 45 জন বেশি, ওটাকে আরেকবার করে যোগ করি, কারণ বোধ জিনিসটা এই যখন এই সূত্রটা লাগাই, বোথের যে কন্ডিশনটা থাকে সেটা দুবার করে যোগ হয়ে যায়। এই যে ছবিটা যখন করি দেখো, এই যে ইন্টারসেকশন এরিয়া, এটা দুবার করে যোগ হয় কি না? তোমরা বলবে হ্যাঁ, ইন্টারসেকশন এরিয়াটা দুবার করে যোগ হয়ে যায়। এবার একটা জিনিস আমাকে বলো, এইটাই তোমাকে বলে দিয়েছে যে বোথ টেনিস এবং ক্রিকেট খেলে 180 জন। তার মানে এখানে আমি বলতে পারি 45%-এর মানই হচ্ছে 180। তাহলে আমাকে বের করতে হবে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, 100%-এর মান বের করতে হবে। আর কিছুই না। 45-কে কত দিয়ে? 4 দিয়ে কাটলে এরকম হয়, তার মানে 400। পার্সেন্টেজ ওপর নিচ কেটে গেল, 400 জন টোটাল স্টুডেন্ট ছিল। দারুণ অঙ্ক ছিল, দারুণ অঙ্ক। ঠিক আছে, এবং প্রত্যেকটা অঙ্কতে কিন্তু আমি আমার এফোর্ট লাগাচ্ছি, যেগুলো না বললেও হয়, কিন্তু আমি সেগুলো কিন্তু করছি। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। এরপরে ভালো ভালো কোশ্চেন আরো বেশি শুরু হচ্ছে, প্রায় 1.5 ঘন্টার ক্লাস যাবে এটা। কি বলেছে? একটা সার্ভে কন্ডাক্ট করা হয়েছে একটা ইউনিভার্সিটিতে। ওকে, এটা ফাউন্ড করা গেল যে 55% অফ দ্য স্টুডেন্ট লাইক ম্যাথামেটিক্স, মানে 55% স্টুডেন্ট যারা ম্যাথামেটিক্সকে পছন্দ করে, 45% ফিজিক্স পছন্দ করে, এবং 30% বোথ ম্যাথামেটিক্স এবং ফিজিক্স পছন্দ করে। তাহলে এখান থেকে আমি ইউনিয়ন বা অ্যাটলিস্ট বের করে নিতে পারবো? তোমরা বলবে হ্যাঁ, অবশ্যই পারবো। ম্যাথামেটিক্স আর কি আছে? আর আছে ফিজিক্স, এটা বের করে নিতে পারবো, অবশ্যই পারবো। তাহলে এটা করতে কি করতে হয়? 55 প্লাস 45, এই জিনিস আর ভেঙে ভেঙে বারবার দেখাচ্ছি না। আর একটা জিনিস বলে দিই, দুটোই কিন্তু তিনটেই কিন্তু এক দিকের জিনিস আছে, মানে লাইক। এও লাইক করছে, এও লাইক করছে, আবার বোথের ক্ষেত্রেও লাইক আছে, মানে সেম ডিরেকশন। করে নি, কত হয়? 90-70। তার মানে ইউনিয়ন অ্যাটলিস্ট যে কোনো একটা লাইক করে। এর মধ্যে কি থাকতে পারে? একটা, যে কোনো একটা লাইক হতে পারে। এরকম দুটো হবে, হয় ম্যাথ লাইক করে ফিজিক্স লাইক করে না, ম্যাথ লাইক করে না ফিজিক্স লাইক করে, আবার এরকম হতে পারে ম্যাথও লাইক করে ফিজিক্সও লাইক করে, দুটোই। তার মানে আর একটা কি কন্ডিশন বাদ থাকলো? যে টোটাল 100 জন স্টুডেন্ট, 100 জন স্টুডেন্ট, তার মধ্যে তাহলে 100 জনের মধ্যে কতজন বাদ থাকলো যে কিছুই লাইক করে না? তুমি বলবা 30 জন এমন আছে যে কিছুই লাইক করে না। এই 30 জনের মধ্যে যদি কোনো একটা লাইক ঢুকে যায়, একটা জিনিস বলো তো, 30 জনের মধ্যে যদি কোনো একটা লাইক ঢুকে যায়, তার মানেই তো সেটা এটার মধ্যে ঢুকে গেল। একটা লাইকটাও ঢুকতে পারে, আবার দুটো লাইকটাও ঢুকতে পারে। তার মানে এর মধ্যে, এই 30-এর মধ্যে নিশ্চয়ই কোনো লাইক পার্সেন্টেজ নেই। তোমরা বলবে হ্যাঁ, এর মধ্যে কোনো লাইক নেই, যা আছে সবই হচ্ছে ডিসলাইক। তার মানে বলেছে অ্যামং দ্য রিমেনিং স্টুডেন্ট 25% পেপার কম্পিউটার সায়েন্স। তার মানে এবার একটা জিনিস বলো, এখানে এরকম নয় যে ডিসলাইক করে, ডিসলাইক ম্যাথ আর ফিজিক্সকে ডিসলাইক করে, লাইক করেন আর কি। কিন্তু এখানে বলেছে রিমেনিং স্টুডেন্ট 30%,
এই 30%, আমরা সবই পার্সেন্টেজে করছি, এই 30 জন আমি ধরে নিই 30 জনের মধ্যে 25% মানে 1/4 যারা কম্পিউটার সায়েন্স পছন্দ করে, আর রেস্ট হ্যাভ নো প্রেফারেন্স। এবার আমাকে বলো 4 জনের মধ্যে 25% মানে আমরা কি জানি? তুমি বলবা 25% মানে জানি 1/4, এরা কম্পিউটার সায়েন্স পছন্দ করে। তাহলে বাদ বাকি যে 75% আছে, রেস্ট বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে রেস্ট, তার মানে বাদ বাকি যে 75% আছে এরা তো কিছু পছন্দ করবে না, মানে কম্পিউটার সায়েন্সটাকেও তো পছন্দ করবে না, মানে যাদের কোনো প্রেফারেন্স নেই। তাহলে 75%-এর মান কত হয়? 3/4। বা আমার এটারও দরকার নেই যে আমি 25% থেকে 75% বের করে 3/4 করবো, কোনো দরকার নেই। 25%-এর ভ্যালু মানে ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/4। তার মানে যদি ওই 25%টাকে বাদ দিতে হয়, এটা থেকে এটাকে বিয়োগ করে দিলেই তো হয়ে যায়, বা 3/4 এটা করলেই তো হয়ে যায়। তার মানে আমি যদি বলতে পারি, এখানে আমি এটা বলতে পারি যে এটাকে আমি লিখবো না, আমি এটা লিখতে পারি 3/4, এটাই বেরিয়ে গেল যার কোনো প্রেফারেন্স নেই। মানে 30%-এর মধ্যে 75% বা 3/4 যাদের কোনো প্রেফারেন্স নেই, যাদের কোনো প্রেফারেন্স নেই, এইটা হচ্ছে কোনো প্রেফারেন্স নেই। এবার আমাকে বলে দিয়েছে হাউ মেনি স্টুডেন্ট হ্যাড নো প্রেফারেন্স এনি 3 সাবজেক্ট, মানে কাদের কোনো প্রেফারেন্স নেই সেটাই তোমাকে সংখ্যায় বের করতে হবে। এবার আমরা যখন ধরেছিলাম, অ্যাকচুয়ালি আমি ধরেছিলাম না যে 100% হিসেবে ধরে করেছিলাম, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমাকে বলে দিয়েছে। তার মানে আমি বলতে পারি 100%-এর যে মান বা 100-র মান সেটা হচ্ছে 800, আর আমাকে বের করতে হবে 30 গুণ 3/4, এটার মানেই তো আমাকে বের করতে হবে। 100-র মান 800 বলে দিয়েছে, 800 টোটাল, আর 100 ধরেছিলাম আমি টোটাল পার্সেন্টেজ ওয়াইজ। তুমি এখানে পার্সেন্টেজ সাইনও দিতে পারো, এখানেও পার্সেন্টেজ, কিন্তু দরকার নেই আমাদের, আমরা অত লিখে লিখে তো কিছু করবো না, জাস্ট আমাদের বুঝতে হবে। এটাকে যদি কাটি 4, এটা যদি কাটি কেটে যায়, তাহলে আমার আসে হচ্ছে, সরি, এটাকে যদি কাটি এটা তো 8 আসে, 4 আসে কোথা থেকে? 4 দিয়ে কাটলে 2, তার মানে 3 তিরিখে 9, 9 দুগুণ 18, মানে 180। তার মানে আমার যে আনসারটা হবে 180, যারা কোনো কিছুই পছন্দ করে না। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পারলাম। 10-এর অঙ্কটা দেখো কি বলেছে। একটা কোম্পানি কন্ডাক্ট করছে একটা সার্ভে, যেখানে হিন্দু এবং টাইমস অফ ইন্ডিয়া, মানে যে দুটো নিউজ পেপার আছে, খুব প্রমিনেন্ট নিউজ পেপার আমরা জানি আমাদের দেশে, সেটা হচ্ছে দ্য হিন্দু অ্যান্ড দ্য টাইমস অফ ইন্ডিয়া। সেই সার্ভেতে কি করা গেল, যে দেখা গেল যে নাম্বার অফ দ্য পিপল, মানে যতজন মানুষ বোথ, মানে দুটো পেপারই পছন্দ করে, ইকুয়াল টু দ্য নাম্বার অফ পিপল, ওই এরকম একটা কন্ডিশন ছিল। মানে যতজন মানুষ সব কটা পছন্দ করে, আবার ঠিক ততজন মানুষই কিছুই পছন্দ করে না, এরকম হতে পারে। এবার 630 জন মানুষ লাইক করে অনলি টাইমস অফ ইন্ডিয়া। 630 জন শুধুমাত্র টাইমস অফ ইন্ডিয়া পছন্দ করে, সে হিন্দু পছন্দ করে না। আর 48% মানুষ আছে যারা পছন্দ করে, 48% মানুষ আছে যারা পছন্দ করে টাইমস অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইফ দেয়ার আর টোটাল 1750 পিপল ইন দ্য সার্ভে, অঙ্কগুলোকে দেখ কতটা ভালো অঙ্ক আমি তুলেছি, দারুণ অঙ্ক এটা, যে কোনো পরীক্ষাতে আসতে পারে, আর যে কোনো ছেলে ছেড়ে দিয়ে চলে আসবে। মানে টোটাল 1750 জন পিপল সার্ভেতে পার্টিসিপেট করেছে, তাই তো? তাহলে বলো পার্সেন্টেজ অফ দ্য পিপল যে শুধুমাত্র হিন্দু পছন্দ করে। অঙ্কটাকে নিজে করার চেষ্টা কর, 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা ধরে ভাব, কিন্তু নিজে করার চেষ্টা কর। নিজের মানে অঙ্কের প্রতি আন্ডারস্ট্যান্ডিং এত বেটার হবে, আমি বলে দিলাম, দারুণ অঙ্ক এটা। দেখো এটাকে করার চেষ্টা করি। আমাদের একটা জিনিস দেখো, আমাদের কাছে অল টাইম একটা 4টে কন্ডিশন থাকে না, যদি দুটো দিয়ে দেয়, এরকম হতে পারে না অনলি হিন্দু করে, আবার এরকম হতে পারে না অনলি টাইমস অফ ইন্ডিয়া করে, এটা আমি দুটো ভাবে করাবো। আবার এরকম হতে পারে যে বোথ, দুটোই করছে। আবার এরকমও তো হতে পারে যে একটাও করছে না, নাইদার। এই টোটালটা মিলিয়েই তো 1750 এটা হবে। তোরা বলবি হ্যাঁ এরকম থাকতে পারে, হিন্দু পছন্দ করে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া করে না। আবার আছে মানে হিন্দু করছে, টাইমস অফ ইন্ডিয়া করছে না, হিন্দু করছে না, টাইমস অফ ইন্ডিয়া পছন্দ করছে। আবার এরকম আছে হিন্দুও করছে, টাইমস অফ ইন্ডিয়াও করছে। আবার এরকম আছে হিন্দুও করছে না, টাইমস অফ ইন্ডিয়া করছে না। এই 4টে কন্ডিশনই আমি লিখেছি। তোরা বলবি হ্যাঁ একদম লিখেছো। এখানে 630 জন স্টুডেন্ট যারা আছে শুধু টাইমস অফ ইন্ডিয়া করছে, তো এটা তো আমার বেরই করতে হবে না, তার মানে 630 আমি এখানে বসাতে পারি। তোরা বলবি হ্যাঁ একদম পারো, 630 একবারে বসিয়ে দাও। এবার আমাকে একটা জিনিস বলো, এই যে যে 48%
এই যে 48% টাইমস অফ ইন্ডিয়া বলে দিয়েছে, প্রথমে আমি 48%-এর মান বের করি। 1750-এর 48% কত হয় সেটা বের করতে হবে। কত হবে বলো? যেই ক্যালকুলেশন করার দরকার সেটা করতে হবে। 5 3 5 15 5 7 সরি 5 7 35। আমি যদি 5 দিয়ে কাটি, 3 5 15, হ্যাঁ 35 হচ্ছে, আর 5 2 10, 24। তার মানে আমাকে যদি এটা করতে হয় কত হবে? 5 24-এ 120 থাকে 12, 3 24-এ 72, 84, মানে 840। এই 840 জন কারা কারা হবে সেটা বলো। আমাকে বলেছে এরা টাইমস অফ ইন্ডিয়া পছন্দ করে, তার মানে টাইমস অফ ইন্ডিয়া করতেই হবে দুটো ক্ষেত্রে। এবার একটা ক্ষেত্রে হতে পারে যে সে হিন্দু পছন্দ করে না, আবার একটা ক্ষেত্রে হতে পারে হিন্দু পছন্দ করে। তার মানে এটার সাথে কি মানে যে সে হিন্দু, এখানে তো আমার হিন্দুর কন্ডিশন বলেইনি, বলেছে টাইমস অফ ইন্ডিয়া পছন্দ করে। তার মানে টাইমস অফ ইন্ডিয়াটাকে আমাদের ফিক্স রাখতে হবে যে টাইমস অফ ইন্ডিয়া সে দুটো ক্ষেত্রেই পছন্দ করছে। এক ক্ষেত্রে এরকম কিছু মানুষ হতে পারে 140-এর মধ্যে যারা টাইমস অফ ইন্ডিয়া পছন্দ করে কিন্তু হিন্দু করে না, তার মানে তারাও কাউন্ট করব। আবার এরকম হতে পারে যে সে টাইমস অফ ইন্ডিয়াও করে আবার হিন্দিও করে, তাহলে এদেরকেও তো কাউন্ট করব। এবার একটা জিনিস বলো আমাকে, এই জিনিসটা এটার মানে কি? এটা অনলি টাইমস অফ ইন্ডিয়া নয় যে যারা শুধু অনলি টাইমস অফ ইন্ডিয়া প্রেফার করে? তোমরা বলবা হ্যাঁ এটা হচ্ছে অনলি টাইমস অফ ইন্ডিয়া। এটা কি অনলি টাইমস অফ ইন্ডিয়া? আর অনলি টাইমস অফ ইন্ডিয়া আমাদের বলে দিয়েছে কত, দেখো অনলি টাইমস অফ ইন্ডিয়া আমাদের বলে দিয়েছে 630। তার মানে এই যে এইটা, এটার মান তো 630, আর এই উভয়টা মিলে 140, তার মানে এইটুকু যে বোথ। ভালো করে বোঝো, তাহলে বোথ কত? তুমি বলবে বোথ হচ্ছে গিয়ে, যদি এটা থেকে এটাকে বিয়োগ করি কত হয়, 0 1 2, 210। বোঝা গেল? আশা করি বোঝা গেল। মানে 210 জন, এই 140 জনের মধ্যে 210 জন এরকম আছে যারা টাইমস অফ ইন্ডিয়াও করে হিন্দুও করে। আবার এরকমও আছে যারা টাইমস অফ ইন্ডিয়া করে কিন্তু হিন্দু করে না, সেটাই তো অনলি হয়ে গেল না। আর অনলিটা বলে দিয়েছে 630 জন, আর এই দুটো মিলেই 840 হবে। তার মানে এবার আমরাও জানি যে বোথ 210 জন, এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে যতজন কোনো পেপারই পছন্দ করে না ঠিক ততজনই বোথ পেপার পছন্দ করে। তার মানে এখানে আমি বোথের জায়গায় 210 লিখতে পারি, তুই বলবি লিখতে পারো। আবার নাইদারও লিখতে পারি যে কোনোটাই পছন্দ করে না, তুই বলবি লিখতে পারো। আর এখানে 1750, তার মানে অনলি হিন্দু তো বেঁচে থাকে। আর সেটাই তো আমাকে বের করতে দিয়েছে, দেখো অনলি হিন্দুর পার্সেন্টেজ বের করতে দিয়েছে, আমি এটাকে এমনি বের করে নিই। তাহলে 630 আর 210 করলে কত হয়? 840। 840 850 মানে 1050। তার মানে আমাকে অনলি হিন্দুর মানটা কত বেরোবে? 1050 যদি বিয়োগ করি আমার বেরিয়ে যাবে 700। এই 700 1750-এ কত পার্সেন্ট সেটাকেই আমাকে বের করতে হবে। একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে গেল, 5 2 10, 5 দিয়ে কাটলে 5 35 এটা হয়। 35 দিয়ে কাটলে 20 শূন্য, মানে সরি 20 শূন্য কি 35 দিয়ে কাটলে, হ্যাঁ একটা শূন্য তো আমি কেটেই দিয়েছিলাম। কি হলো ব্যাপারটা? ক্যালকুলেশনটা গন্ডগোল হচ্ছে, দাঁড়াও। 700, 1750, 100, একটা শূন্য কেটে গেল। আমি কাটবো হচ্ছে কত দিয়ে? 25, 25 নয় সরি 5 দিয়ে কাটি, 5 2 10, 5 দিয়ে কাটলে কত হবে? 35 হবে। ওকে, এবার এটাকে কাটলে 35 2 70, শূন্য, অ্যাকচুয়ালি 40%। তার মানে আমাদের আনসারটা কত হবে? 40% হবে। এইভাবে চারটে কন্ডিশন করে যদি আমরা করতে পারি আমাদের অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে, কোনো টাফ হবে না, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো। এবার এই পরের অঙ্ক আমরা তিনটেতে ঢুকে যাই। এবার তিনটেতে ঢোকার আগে আগের ক্লাসে আমি বলেছিলাম যে সূত্রটা আছে সেটা আমি বোঝাবো ইউনিয়নের ক্ষেত্রে। দুটোর ইউনিয়ন তো আমি বলে দিয়েছিলাম, তিনটের ক্ষেত্রে ইউনিয়ন কি হয় আমি এখানে একটু দেখিয়ে দিই, লিখে নিই প্রথমে। ধর ধর এন এ বি, ইউনিয়নের মধ্যে কি থাকতে পারে? অ্যাটলিস্ট থাকতে পারে একটা, বোথ থাকতে পারে, তিনটেই থাকতে পারে, এরকম থাকতে পারে। মানে আমি সেটা ভালো করে দেখাচ্ছি তোমাদের, দেখো এটার সূত্র কি হয়? এ এন বি এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন এ বি ইন্টারসেকশন সি, সরি ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই সূত্রটা কিন্তু আমি কালকে বলে দিয়েছিলাম, এই সূত্রটা আমি কালকে বলে দিয়েছিলাম। এবার কি করে হয় সেটা আমি বোঝাচ্ছি। দেখো ইউনিয়ন মানে হচ্ছে অ্যাটলিস্ট, যার মধ্যে আমি যদি এটাকে একটা ধরে নিই, ধর এই জায়গাটা, এই যে একটা, এই যে একটা, আমি ধরে নিলাম এটা, দেখো এটা ম্যাথ ধরি আমি, এটা ইংলিশ ধরি, আর এটা হিন্দি ধরি। এবার বলো এখানে
এইখানে যেইটুকু লোকরা আসবে তারা কি হবে? তুমি বলবা তারা শুধুমাত্র ম্যাথ হবে, তারা শুধু ম্যাথ হবে। কিন্তু এইটুকু জিনিসকে যদি আমি ধরি, এটা কি হবে? তোরা বলবি এর মধ্যে এটা কি হবে? এটা ম্যাথও হবে, ইংলিশও হবে। এইটুকু জায়গা যেটা, এটা ম্যাথের মধ্যেও পড়ে যাচ্ছে, আবার ইংলিশের মধ্যেও পড়ে যাচ্ছে। তোরা বলবি হ্যাঁ। আবার আমি যদি এইটুকু দেখি, এটা কি হবে? বলবি শুধুমাত্র এটা হিন্দি। আবার তোরা এটাও বলতে পারিস এইটুকু যদি আমি জায়গা দেখি, এটা শুধুমাত্র ম্যাথ আর হিন্দি কমন এরিয়া। দেখ, ম্যাথ আর হিন্দির জন্য কমন এরিয়া। এটা কি ইংলিশের কিছু ঢুকেছে? তোরা দেখ, ইংলিশ পুরো বাইরে এটা থেকে, এটার বাইরে পুরো ইংলিশটা। বলবি না, ঢোকেনি। এবার এইটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে ম্যাথ। আর দেখ, এই দুটোর মধ্যে এটা পুরোটা কমন এরিয়া না? তোরা বলবি এইটা যদি তুমি নাও, সেটা তো ম্যাথেরও কমন এরিয়া হয়ে গেল। যদি আমাকে স্পেসিফিক্যালি বলে ইংলিশ আর হিন্দির কমন এরিয়া, তাহলে আমাদের কোনটা নিতে হবে? শুধুমাত্র এটা নিতে হবে না? তোরা বলবি হ্যাঁ। আবার এইখানে মাঝখানে যেটা রয়েছে, এটা কিন্তু দেখ তিনটেরই কমন এরিয়া। ম্যাথেরও কমন এরিয়া, ইংলিশেরও কমন এরিয়া, হিন্দিরও কমন এরিয়া। যেইটুকু জায়গা বোঝালাম সেটাকে আরেকবার করে শোন, একটু আগে নিয়ে। যেই জায়গাটা আমি এইমাত্র বললাম, এবার অ্যাটলিস্ট মানে কি বোঝায় জানো তো? অ্যাটলিস্ট যে কথাটা না, মানে ওটা মানে ইউনিয়ন তো। অ্যাটলিস্ট মানে বোঝায় সে অ্যাটলিস্ট যদি ধর তোকে ওয়ান বলে দেয়, অ্যাটলিস্ট। আর ইউনিয়ন মানে অ্যাটলিস্ট ওয়ান। ওয়ান বললে সে ওয়ান হতে পারে, সে দুই হতে পারে, সে তিন হতে পারে, সে চার হতে পারে, পরপর পরপর যত খুশি হতে পারে। যার কাছে ধর 100টা আছে, অ্যাটলিস্ট তো তার কাছে একটা তো আছেই। তোরা বলবি হ্যাঁ আছে। যার কাছে একটা আছে, তার কাছে তো অ্যাটলিস্ট একটা আছে, তার কাছেও আছে। তার মানে যেই লোকটা শুধুমাত্র ম্যাথে পাস করেছে, সেও তো অ্যাটলিস্ট একটার মধ্যে পড়ে যায়। তুই বলবি হ্যাঁ, পড়ে যায়। যেই লোকটা অ্যাটলিস্ট হিন্দিতে পাস করেছে, সেও তো একটা সাবজেক্ট অ্যাটলিস্ট পাস করেছে, হয়ে যায়। তুই বলবি হয়ে যায়। যেই লোকটা অ্যাটলিস্ট ইংলিশ পাস করেছে, সেই লোকটাও তো অ্যাটলিস্ট একটা সাবজেক্ট হয়ে যায়। তুই বলবি হয়ে যায়। যেই লোকটা এই জায়গাটায় থাকে, সেই লোকটা অ্যাটলিস্ট ম্যাথেও করেছে, আবার বেশি ইংলিশেও করেছে। যদি উল্টো করে দেখি, সে ইংলিশেও করেছে, আবার ম্যাথেও করেছে, মানে অ্যাটলিস্ট একটাতে তো করেছে। তার মানে এইটাও যাবে, এটাও যাবে, এইটাও ক্যালকুলেট করব, এইটুকুকেও ক্যালকুলেট করব, এইটাকেও করব, এইটাকেও করব, আবার মাঝখানে তিনটেতে করেছে, মানে অ্যাটলিস্ট একটাতে তো সে করেছে। তার মানে এইটাকেও আমি অ্যাড করব। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবার এই সূত্রটা কিভাবে এলো, আমি এটা জিনিসটা তোমাকে বোঝাই। এবার এখান থেকে তোমরা জানো, এই ইন্টারসেকশন মানে, আমি যদি দেখি একটা জিনিস, এন এ ইন্টারসেকশন বি, এটার মানে কি? যদি ধর আমি এইটাকে আর এইটাকে নিয়ে নিই, আমি নাম দিয়ে দিই এবিসি, যেহেতু আমি নিয়েছি এখানে এবিসি নাম দিয়ে দিই এবার করে। এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাই তো? এবার একটা জিনিস বোঝো, যে এ ইন্টারসেকশন যখন বি বলেছে, এটা এ, এটা বি। এখানে কিন্তু আমাকে বলেছে ইন্টারসেকশন বি এর মধ্যে টোটালটা আসবে, নাকি শুধুমাত্র এইটুকু আসবে? তোরা বলবে এই টোটালটাই আসবে। কারণ সি চলে আসুক, সেটা সেরকম কোনো আমাদের কন্ডিশন নেই। সি আসতেও পারে, নাও আসতে পারে। হ্যাঁ, যখন আমি এইটা নিচ্ছি, এইটুকুর মধ্যে সিও ঢুকে যাচ্ছে, সেটা আমাদের কনসার্ন নয়। যদি আমাদের বলে দিত শুধু এ আর বি এর কমন এরিয়া দেখাও যার মধ্যে সি থাকবে না, তাহলে কিন্তু আমরা এইটুকু বাদ দিয়ে দিতাম। শুধুমাত্র আমরা নিতাম হচ্ছে এইটুকুনি। তোরা বলবি হ্যাঁ নিতাম, কিন্তু আমাদের যখন ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি বলেছে, তার মানে আমরা এই টোটালটা পুরোটা নেব। তোরা বলবি হ্যাঁ নেব। যখন এ সি বলেছে, তখন এইটাকে নেব। তোরা বলবি হ্যাঁ নেব। যখন বি সি, তখন এইটাকে নেব। তোরা বলবি হ্যাঁ নেব। এবার একটা জিনিস বলো, আমাকে ইউনিয়ন মানে কোনো জিনিস জানো আমি ডবল বার কাউন্ট না করি, কি করে? যখন আমাকে বলেছে ইউনিয়ন বলেছে, মানে কতজন অ্যাটলিস্ট একটাতে করে, তাহলে আমি ধর প্রথমে এইটা নিয়ে নিলাম, এইটা নিয়ে নিলাম, এইটা নিয়ে নিলাম। এবার বলো, দেখো তিনটেকে আমি নিয়ে নিয়েছি, এন এ, এন বি, এন সি। তোমরা বলবে নিয়ে নিয়েছো, অবশ্যই নিয়েছো। এবার একটা জিনিস বলো, যখন আমি এইটা নিলাম, এর মধ্যেই কমন এরিয়াটা পড়ে যাচ্ছিল না? তোরা বলবি হ্যাঁ পড়ে যাচ্ছিল। আবার যখন বি নিলাম, তখন এই কমন এরিয়াটা তো আবার পড়ে যাচ্ছে। তার মানে কমন এরিয়া আমার আসার কথা কবার ছিল? তোরা বলবি কমন এরিয়া আসার কথা ছিল একবার। কিন্তু কমন এরিয়া যেহেতু এও নিয়েছি, বিও নিয়েছি, তাই জন্য কমন এরিয়া দুবার চলে এসছে। তাই জন্য দেখো, কমন এরিয়া এন এ ইন্টারসেকশন বি, এই পুরো জায়গাটা বাদ চলে যাবে একবার। আমি যদি একবার বাদ দিয়ে দিই, একবার তো অলরেডি আমার আবার দুবার নেওয়া রয়েছে, একবার যদি বাদ দিই তাহলে একবার থেকে গেল। আর আমাকে তো এটা অ্যাটলিস্ট নিতেই হবে। এটাও তো ঠিক যে আমাকে নিতেই হবে। তার মানে তোমরা বলবা একবার এটা রয়ে গেছে। এবার কথা, যখন এ সি ছিল, এইটা দুবার নিয়েছি, যখন এটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম, তখন এটা তো দুবার নিয়ে নিয়েছি। তোমরা বলবে হ্যাঁ দুবার নিয়েছো। তার মানে আমি একবার কি এটাকে বাদ দিতে পারি? তোমরা বলবে হ্যাঁ, এইটাকে একবার বাদ দিয়ে দাও। সেরকম ভাবেই এটাকেও বাদ দিয়ে দাও। এবার একটা জিনিস বলো, যখন আমি এইটা একটা নিলাম, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, তখন গিয়ে এই মাঝখানের এরিয়াটা আমার কভার নেওয়া হয়ে গেছিল, স্পেসিফিক মাঝখানের এরিয়াটা।
তোরা বলবি 3বার নেওয়া হয়ে গেছিল। এবার তুই যখন একবার করে এটাকে বাদ দিচ্ছিস, একবার করে যখন বাদ দিচ্ছিস, তখন তো তুই এই মাঝখানেরটাও তো 3বার নিয়ে আবার 3বারই বাদ দিয়ে দিয়েছিস। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যখন 3বার নিয়েছিলাম, 3বার নিয়ে আবার 3বারই কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এর জন্যই এই ইন্টারসেকশন, যে তিনটের ইন্টারসেকশন কমন জায়গা, সেটাকে কিন্তু আমরা একবার করে যোগ করে দিই। না বুঝলে আর একবার করে এটাকে দেখ, এবং যদি কনফিউশন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবি, কোনো প্রবলেম নেই। আমি যতবার বলবি আমি ততবার বুঝিয়ে দেব। বোঝা গেল? এবার এইটাকে বোঝানো যায় ওরকম সেট দিয়েও বোঝানো যায়, ঠিক আছে? জিনিসটা দেখো, এবার আমি একটু সেট দিয়েও বোঝানোর চেষ্টা করি, দাঁড়া। ওকে, দেখো, দেখো এখানে দেখো, আমি এখানে এরকম নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি। একটা জিনিস বলো, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার মানে কি হয়? এন এ হয়, প্লাস এন বি হয়, প্লাস এন সি হয়, মাইনাস এ ইন্টারসেকশন বি, মাইনাস এন এ ইন্টারসেকশন সি, মাইনাস এন বি ইন্টারসেকশন সি, প্লাস কি অ্যাড করবো? এন এ বি সি ইন্টারসেকশন, কমন এরিয়াটাকে যোগ করতে হয়। এবার দেখো, আমি নাম দিচ্ছি এগুলোকে, এইভাবেও করা যায়, সেটা এইভাবে করা হয়, এটাকে এ, এটা বি, এটা সি। হ্যালো বলতো, হ্যাঁ ওই সেটে এইগুলো করা হয়, যেমন হচ্ছে এটা সি, তাই তো? তার মানে এই, এবার দেখো, আমি ধরে নিলাম যে এইটাকে আমি নাম দিই ডি, এটা ই, এটা এফ, এটা জি। মানে যদি এরকম হয় ব্যাপারটা, যে যদি ব্যাপারটা এরকম হয়, আমি এটাকে একটু নিয়ে দেখাই, যে এইটুকুর মধ্যে অনলি এর মধ্যে ছোট হাতের এ আছে, অনলি বি এর মধ্যে ছোট হাতের বি আছে, অনলি সি এর মধ্যে ছোট হাতের সি আছে। কিন্তু যদি শুধু বলে এ সি এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই, সেটা হচ্ছে ই আছে। এ বি এর মধ্যে আছে কিন্তু সি এর মধ্যে নেই, সেটা হচ্ছে ডি আছে। কিন্তু যদি বলে বি সি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই, সেটা হচ্ছে এফ আছে। আর তিনটে কমন জায়গা, সেটা হচ্ছে জি, তিনটের মধ্যেই আছে। এবার এটাকে জাস্ট আমি প্রুভ করছি। দেখো, যদি আমি প্রুভ করে দেখাই, এন এ, এন এ মানে কি? তোরা বলবা এন এ মানে হচ্ছে এই টোটালটা, যে এর মধ্যে যেইগুলো পড়ছে। কি কি পড়ছে? এ পড়ছে, ডি পড়ছে, ই পড়ছে, আর জি পড়ছে। পড়ছে কি না? তোমরা বলবে পড়ছে। এন বি এর মধ্যে কি কি পড়ছে? দেখো এই যেগুলো আছে সবগুলো পড়ছে কিনা, যেমন বি পড়ছে, ডি পড়ছে, জি প্লাস এফ পড়ছে। পড়ছে কিনা? বলবে হ্যাঁ পড়ছে। এবার যদি বলে সি এর মধ্যে, টোটাল সিও নিয়েছি আমি এখানে, সেটাও যদি আমি যোগ করে দিই, কি হয়? সি পড়ছে, ই পড়ছে, জি, এফ। বলবা হ্যাঁ পড়ছে। এগুলো প্লাস প্লাস দিয়ে দিই, পড়ছে তো? বলবা অবশ্যই পড়ছে। এবার এখান থেকে মাইনাস করেছে কি? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কোনটা? এই টোটালটা তো, সিটাকে বাদ দেয়নি কিন্তু। তার মানে ডি প্লাস জি, এটাকে বাদ। তার মানে ডি মাইনাস জি বাদ দিলাম। এবার হচ্ছে এন ইন্টারসেকশন এসি। এসি মানে এইটুকু তো, ই আর জি। আর যদি বি সি বাদ দিয়ে দিই, জি আর এফ। তার মানে আমি কি বাদ দেবো এখানে? ই আর জি একবার বাদ দেবো, মাইনাস কি বাদ দেবো? জি আর এফ একবার বাদ দেবো। আর একবার কি যোগ করব? এই তিনটের কমন এরিয়া মানে জিটাকে যোগ করব। তাহলে আমি প্লাস জিটাকে যোগ করতে পারি? তোমরা বলবা হ্যাঁ অবশ্যই যোগ করতে পারে। এবার যদি আমি কাটাকাটি করি, দেখি কি কাটাকাটি চলে যায়। দেখো, ডি এর সাথে এই ডি চলে গেল, বলবা হ্যাঁ চলে গেছে। জি এর সাথে এই জি চলে গেল, বলবা হ্যাঁ চলে গেছে। এই জি এর সাথে এই জি চলে গেল, চলে গেল। ই এর সাথে এই ই চলে গেছে। এই জি এর সাথে এই জি চলে গেছে। বলবা এফ এর সাথে, এই এফ এর সাথে এই এফ পড়ে আছে, চলে গেছে। তাহলে কি বেঁচে থাকলো এখানে? দেখো বেঁচে আছে এ, বি, ডি, সি, ই, আর কি পড়ে আছে? আর জি। তার মানে আমি যদি জিনিসটা দেখি, এ পড়ে আছে মানে এই জায়গাটুকু পড়ে আছে, বি পড়ে আছে এই জায়গাটুকু পড়ে আছে, সি পড়ে আছে এই জায়গাটুকু পড়ে আছে, ডি এই জায়গাটুকু পড়ে আছে, ই এই জায়গাটুকু পড়ে আছে। এফ কোথায় গেল? এফও তো ছিল এর মধ্যে। হ্যাঁ, এই যে এফটাকে আমার লেখা হয়নি, সরি, প্লাস এফ। তার মানে এফ এই টাকাটুকু পড়ে আছে,
আর মাঝখানে জি এইটা, মানে সবকিছুই কিন্তু একবার করে আছে, কোনো কিছু কিন্তু ডবল আসেনি। তার মানে আমি প্রুভ করতে পারলাম যে এই সূত্রটাও কিন্তু একদম ঠিক, এই সূত্রটাও একদম ঠিক, যার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই। এবার আমরা অঙ্কটাকে করার চেষ্টা করবো। দেখো কি বলেছো, আশা করি এতটা পুরো ক্লিয়ার। আমি অন করেছিলাম তো, ওকে ঠিক আছে। একটা কলেজে 43 জন পাস করে অ্যাকাউন্টে, 42 জন পাস করে ডিজিটাল মার্কেটিং এ, 40 জন পাস করে সোশ্যাল সায়েন্সে। ইন অল দা 3 এক্সাম 10 জন পাস করে, 10 জন পাস করেছে, মানে তিনটেতেই 10 জন করেছে। যখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি বোথ মানে তিনটের ক্ষেত্রে যদি বলে দেয় যে তিনটে সাবজেক্টেই পাস করেছে, এরকম নাম্বার যদি বলে দেয়, তাহলে অঙ্কটা অনেক বেশি সোজা হয়ে গেল, অঙ্কটা তখন অনেক বেশি সোজা হয়ে গেল। এবার আমি অঙ্কটাকে পুরো সূত্র ধরে করব নাকি এরকম ভেন ডায়াগ্রাম করব, সেটা ডিপেন্ড করছে সূত্র মানে অঙ্কের উত্তরটা কি চেয়েছে, উত্তর কেমন ধরনের চেয়েছে। এইখানে যা অঙ্কের উত্তর চেয়েছে, ফাইন্ড হাউ মেনি পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট পাসড অনলি ইন 2 সাবজেক্ট, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সূত্র দিয়ে না করে এইটাই করা বেটার, মানে ছবি এঁকে করাটাই কিন্তু বেটার। এবার এখানে কি বলেছে যে 42 জন ডিজিটাল মার্কেটিং, 40 জন সোশ্যাল সায়েন্স এবং তিনটেতে 10 জন, 22 জন পাস করেছে অ্যাকাউন্ট এবং ডিজিটাল মার্কেটিং, 23 জন করেছে অ্যাকাউন্ট এবং সোশ্যাল সায়েন্স, 16 জন পাস করেছে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল সায়েন্সে। এইটুকু আমি একটু আগে রিপ্রেজেন্ট করে নিই। এই যে যে পুরোটা নিলাম, এর মধ্যে পুরো অ্যাকাউন্টসের যতজন সেটা থাকবে, এর মধ্যে ডিজিটাল মার্কেটিং এর যতজন সেটা থাকবে, এর মধ্যে সোশ্যাল সায়েন্সের যতজন সেরকম থাকবে। ছবিটা কিভাবে করব, এবার আমাকে প্রথমে বলে দিয়েছে 10 জন পাস করেছে তিনটে সাবজেক্টের, তার মানে আমি জানি মাঝখানে 10 জনেরই হয়, তার মানে সেটাকে দেখো আমি মাঝখানে করে রেখেছি। এবার আমাকে বলেছে যে 22 জন অ্যাকাউন্ট এবং ডিজিটাল মার্কেটিং এ পাস করে, অ্যাকাউন্ট আর ডিজিটাল মার্কেটিং, তাহলে একটা জিনিস বলো, অ্যাকাউন্ট আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কমন এরিয়া কোনটা, তোরা বলবি এইটা হচ্ছে, তোমরা বলবে কমন এরিয়া হচ্ছে এই জায়গাটা। এবার এই জায়গাটার মধ্যে এই যে যে মাঝখানের পজিশনটা আছে, সেটা 10 জন আমাদের অলরেডি আমরা জানি। তার মানে এইটুকুর মধ্যে যা ছিল কতজন বলে দিয়েছে, 22 জন। তাহলে বলো এইটুকুর মধ্যে যদি 22 জন হয় আর মাঝখানেই যদি 10 জন হয়ে যায়, তাহলে এই পুরোটুকু অনলি শুধুমাত্র অনলি অ্যাকাউন্ট আর ডিজিটাল ম্যানেজমেন্ট, কিন্তু সোশ্যাল সায়েন্স নয়, তাতে কতজন হবে, বলবা 12 জন হবে। কতজন হবে বলবা 12 জন হবে। কতজন হবে, 12 জন হবে। আবার যদি বলে দেয়, এখানে বলে দিয়েছে যে 23 জন অ্যাকাউন্টস এবং সোশ্যাল সায়েন্স, এই অ্যাকাউন্টস এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে কমন এরিয়া কোনটা, তোমরা বলবা এইটা হচ্ছে কমন এরিয়া, এবং এইখানে আছে হচ্ছে টোটাল 23 জন। এই 23 জনের মধ্যে কেউ আছে অ্যাকাউন্ট আর সোশ্যাল সায়েন্সে, আবার কেউ কেউ আছে অ্যাকাউন্ট, মানে আমি যদি বলি এই 23 জনের মধ্যে কি আছে, শুধু অ্যাকাউন্ট এবং সোশ্যাল সায়েন্স আছে, কিন্তু কোনো রকম কোনো ডিজিটাল মার্কেটিং নেই। আবার এমনও আছে অ্যাকাউন্ট প্লাস সোশ্যাল সায়েন্স এবং ডিজিটাল মার্কেটিংই আছে। এবং এই যে তিনটে, এটা আমাদের বলে দিয়েছে 10টা। তাহলে ভাবো, এইটা যদি তুমি পেয়ে যাও 10টা আর এই টোটালটা মিলে 23, তাহলে এটা কত হবে, 13। সেই রকম ভাবে এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল সায়েন্সের 16 জন, তাহলে মাঝখানে যদি 10টা থাকে, এখানে কতজন থাকবে, তুমি বলবে থাকবে হচ্ছে 6টা। থাকবে কটা, 6টা। এবার দেখো, তুমি এই 10 পেয়ে গেলে, 12 পেয়ে গেলে, 13 পেয়ে গেলে, 6, কিন্তু এইগুলো এখনো কিন্তু পাওনি, জাস্ট আমি লিখে রেখেছি, কিন্তু কিন্তু পাওনি। কিন্তু আমরা তো এইটুকু জানি যে অ্যাকাউন্টস এর মধ্যে টোটাল কতজন, অ্যাকাউন্টস এর মধ্যে টোটাল 43 জন। তার মানে এর মধ্যে আমি এইটুকু পেয়ে গেছি, 12 আর 13 25, 25 10 35, টোটাল হবে 43 জন। তার মানে বাদ বাকি শুধু অ্যাকাউন্টসে কতজন করেছে, 35 আর 8 হচ্ছে 43। সেই রকম ভাবে যদি ডিজিটাল মার্কেটিং এরটা আমি দেখি, ডিজিটাল মার্কেটিং এরটা দেখি, তাহলে টোটাল হচ্ছে কত, 42 জন। 12 আর 6 হচ্ছে 18, 18 আর 10 28। আর কতজন শুধুমাত্র থেকে যাবে যে শুধু ডিজিটাল মার্কেটিং, তোমরা বলবে 14 জন। সেরকম ভাবে এইখানে যদি সোশ্যাল সায়েন্সের দেখি, টোটাল বলেছে 40 জন, এইটা মিলে কত হচ্ছে, 19 29। 29, এইটুকুর মধ্যেই 29 হয়ে গেছে, তাহলে বাদ বাকি জন কত, তোমরা বলবে 11 জন। এবার আমাদের উত্তরটা কি চেয়েছে, উত্তরটা আমাদের চেয়েছে হাউ মাচ পার্সেন্ট অফ দ্য স্টুডেন্ট, হাউ মাচ পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস পাসড অনলি ইন 2 সাবজেক্ট, পার্সেন্টেজে বের করতে বলেছে। তাহলে আমাকে আগে বের করতে হবে 2 সাবজেক্টে কতজন পাস করেছে। এবার একটা জিনিস বলো, দুটো সাবজেক্টে যে পাস করেছে,
তিনটে সাবজেক্টে কিন্তু বলেনি, দুটো সাবজেক্টে বলেছে। সেটা কতজন হবে? এইটা নয়, দুটো সাবজেক্ট, এই যে দুটো সাবজেক্ট, এটা 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 তোমরা বলবে এইটা মাঝখানেরটা নেবো না কেন, মাঝখানেরটা নিলে তো তিনটে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এই তিনটাকে যদি যোগ করি কত হয়? 12 আর 13, 25, 25 আর 10 হচ্ছে 35, 36। সরি, কি হচ্ছে, না 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 না, ওইটা 11 কেন যোগ করছি, ছি 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 ছি। আমাকে দুটো করে বের করতে হবে। মানে কি বের করতে হবে? এইটা এইটা বের করতে হবে। 12 আর 13 25, 25 আর 6 হচ্ছে 31। তার মানে আমাকে ওপরে 31 রাখতে হবে। উপরে 31 রাখতে হবে। উপরে আমার কত রাখতে হবে? উপরে রাখতে হবে আমার হচ্ছে 31। এবার এটা কিসের সাপেক্ষে পার্সেন্টেজ বের করতে দিয়েছে? টু দ্য স্টুডেন্ট পাসড অনলি ইন ওয়ান সাবজেক্ট। আবার আমাকে বলো ওয়ান সাবজেক্টে কতগুলো পাস করেছে? ওয়ান সাবজেক্ট মানে তো এইটা। এখানে 8 জন, এখানে 4 জন, 8 আর 14 কত হয়? 22। আর এখানে 11 জন, 22 আর 11 কত হয়? 32, 33। তার মানে আমাকে বের করতে হবে 33 জনে কত হবে। 100-এ বের কর, কত বের করো। এবার এই আনসারটা তোমরা কমেন্ট সেকশনে বলবো আমাকে, ঠিক আছে? এবার পরের অঙ্কে আমরা চলে আসি। খুব ভালো ভালো অঙ্ক কিন্তু আমরা করছি। অলরেডি আমরা 11টা অঙ্ক কমপ্লিট করে ফেলেছি, আর আমাদের ক্লাস প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। দেখো এবার এখানে কি বলেছে। একটা এক্সামিনেশনে 53% স্টুডেন্ট পাস করে ম্যাথামেটিক্সে, 61% পাস করে ফিজিক্সে, 60% কেমিস্ট্রিতে পাস করে, 24% ম্যাথ আর ফিজিক্স, 35% ফিজিক্স কেমিস্ট্রি, 27% ম্যাথামেটিক্স কেমিস্ট্রি, 5% নান। রেশিও অফ দা, এখানে একটা জিনিস দেখো, এখানে যাই বলুক আমাদের কিন্তু তিনটে সাবজেক্টেই কজন পাস করেছে সেটা কিন্তু বলেনি। আমাদের কি বলেছে? যে ম্যাথামেটিক্সে কতজন সেটা পুরো বলে দিয়েছে, ফিজিক্সে কতজন সেটা বলে দিয়েছে, কেমিস্ট্রিতে কতজন সেটা বলে দিয়েছে। আবার এটাও বলে দিয়েছে যে ম্যাথ আর ফিজিক্সে, এই যে ম্যাথ আর ফিজিক্সে কতজন সেটা বলে দিয়েছে। আবার ফিজিক্স আর কেমিস্ট্রি, এই ফিজিক্স আর কেমিস্ট্রিতে কতজন সেটা বলে দিয়েছে। আবার ম্যাথ আর কেমিস্ট্রিতে কতজন সেটা বলে দিয়েছে। কিন্তু আমাদের কিন্তু এই যে তিনটে সাবজেক্টেই কত পার্সেন্ট সেটা কিন্তু বলেনি। আর সেটা না বললে কিন্তু আমাদের একটু চাপ আছে। এবং এখানে আরেকটা কন্ডিশন বলে দিয়েছে, 5% কোনো কিছুতেই পাস করেনি। মানে এখানে সেটটা যদি আমি দেখি, সেটটা একটু এই টাইপের হবে, এরকম একটা হবে যে বাদ বাকি যে 5% সেটা বাইরে, আর বাদ বাকি 95%ই কিছু না কিছু জায়গায় পাস করেছে। হয় ম্যাথে পাস করেছে, হয় ফিজিক্সে করেছে, এরকম হতে পারে। হয় শুধু ম্যাথে করেছে, হয় শুধু ফিজিক্সে করেছে, হয় শুধু কেমিস্ট্রিতে করেছে, হয় ম্যাথ আর ফিজিক্সে করেছে, ম্যাথ আর কেমিস্ট্রিতে করেছে, ফিজিক্স কেমিস্ট্রিতে করেছে, বা বোথ সাইডে করেছে, এরকম 95%। এবার এটার ক্ষেত্রে আমরা ইউনিয়ন বের করতে পারি, যখন আমাদের এখানে বলেই দেয়নি, সুতরাং আমরা ইউনিয়ন ছাড়া এখানে আমাদের কোনো গতি নেই। এবং ইউনিয়নের জানি আমরা কি, যে প্রথমে ইউনিয়ন মানে অ্যাটলিস্ট কতগুলো পাস করেছে, অ্যাটলিস্ট কতগুলো করেছে, 95%। 5% তো কিছুতেই করেনি। তার মানে 95 জন আছে, তারা কিছু না কিছুতে করেছে, তারা কিছু না কিছুতে করেছে। 95, এখানে কিন্তু 100 নয়, 95, কারণ 5 জন কিছুতেই করেনি। সুতরাং 5 আমি আগে থেকেই হাঁটিয়ে দিলাম। এবার আমি ম্যাথে কতজন করেছে, 53, আমি জানি সূত্র অনুযায়ী 61। ধর, কি হচ্ছে এটা, 61 প্লাস আর কি হয় 60, আর মাইনাস ইন্টারসেকশন গুলোকে বাদ দিতে হয়। এগুলো কিন্তু সব ইন্টারসেকশন এরিয়া, ম্যাথ আর ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথামেটিক কেমিস্ট্রি। তাহলে 24 বিয়োগ করব হচ্ছে 35, বিয়োগ করব হচ্ছে 27, প্লাস বোথ। সেটাই তো আমি জানি না যে তিনটে সাবজেক্টে সেটাই এক্স। এবার এখান থেকে আমি বোথ যে মাঝখানে সেটা পেয়ে যাবো, এর জন্যই আমি সূত্রটাকে কাজে লাগাচ্ছি। এবার একটা জিনিস দেখো, এই তিনটাকে যদি যোগ করি কত হয়? 121, 121 প্লাস 53, 4, 7, 174, ঠিক আছে। আর এটা কত হচ্ছে? 7, 5, 12, 6, 62, 24, 6, 8, 86। 86টাকে যদি বিয়োগ করে দিই কত হয়? 6 আর 8, 14, 8, 88। ওকে, তার মানে এখানে আমার চলে এলো 88 প্লাস এক্স, আর এখান থেকে 95। তার মানে এক্স এর মান এখান থেকে আমি যদি পাই 7, তার মানে 7% বা 100-তে 60 জন এমন আছে যারা কিনা কি হবে, উভয় বিষয়ই পাস করে। এবার আমাকে এই অঙ্কটার যে উত্তরটা চেয়েছে ভালো করে দেখো, দ্য রেশিও অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য পাস ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি। মানে ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রিতে করেছে কিন্তু ফিজিক্সের লয়। মানে ব্যাপারটা কি, এখানে ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রিতে করেছে কিন্তু ফিজিক্সে নয়। তার মানে আমি যদি দেখি ম্যাথামেটিক আর কেমিস্ট্রির জন্য কোন জায়গাটা হয়, তোরা বলবি এই পুরো জায়গাটা হয়। আবার বলেছে কেমিস্ট্রি, সরি, ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রি ফিজিক্সে নয়, হ্যাঁ, নট ইন ফিজিক্স ইন রিলেশন। তার মানে
আমার এইটুকু টোটাল কনসিডার করার কথা, কিন্তু ফিজিক্স না বলে দিয়েছে, তার মানে এই জায়গাটা আসবে না। মানে যেটা কমন এরিয়া তিনটের জন্য সেটা আসবে না, শুধুমাত্র এই জায়গাটুকু আসবে। শুধুমাত্র কি আসবে? শুধুমাত্র ম্যাথ আর কেমিস্ট্রির এই জায়গাটা আসবে, যেখানে ফিজিক্সের কোনো গান হবে না, মানে ফিজিক্স থাকবেই না। এবার আমাকে বলো একটা জিনিস, আমি তো জানি, বেদ তো করে নিলাম যে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে 7 জন। এবার আমাকে বলে দিয়েছে ম্যাথ আর কেমিস্ট্রিতে কতজন পাশ করেছিল। ভালো করে দেখো, ম্যাথ আর কেমিস্ট্রিতে কতজন করেছিল। আমি জানি প্রথম প্রথম এগুলো একটু একটু টাফ জিনিস, অত সোজা নয়, এই জন্যই স্যাররা বেশিরভাগ জিনিসটা করায় না, কিন্তু আমি করাচ্ছি, আর তোরা একবারের জায়গায় দুবার দেখবি, দেখবি জিনিসগুলো জলের মতো হয়ে যাবে। ম্যাথ আর কেমিস্ট্রিতে 27 ছিল, কত ছিল? 27। তার মানে এই পুরোটা যদি 27 হয়, এখানে যদি 7 হয়ে যায়, তাহলে এখানে কত থাকবে? তোরা বলবি এখানে থাকবে 20। তার মানে আমাকে কি চেয়েছে? ম্যাথ আর কেমিস্ট্রিতে ইন রিলেশন টু দা, মানে ইস্টুতে আমার মানে অনুপাতে বের করতে হবে। তাহলে আমি এখানে হবে 20:, পুরোটা বের করবো না। এবার বলদের মতো সবাই পুরোটা বসিয়ে বসিয়ে বের করে, তাতে আরো সময় চলে যায়, সেটা আমরা করব না। এবার বলেছে পার্সেন্টেজ অফ দা পাস অফ দা ফিজিক্স আর কেমিস্ট্রিতে, কিন্তু ম্যাথামেটিক্সে নয়। মানে ফিজিক্স আর কেমিস্ট্রিতে, ফিজিক্স আর কেমিস্ট্রি কোনটা? তোরা বলবি ফিজিক্স আর কেমিস্ট্রি এটা, কিন্তু ম্যাথামেটিক্স নয়, তার মানে এইটাকে বাদ দিয়ে দিতে হবে। শুধু এইটুকু বের করতে হবে। এইটুকু বের করবো কি করে? ফিজিক্স আর কেমিস্ট্রি কত বলে দিয়েছিল? ফিজিক্স আর কেমিস্ট্রি 35 ছিল, তার মধ্যে থেকে 7 বাদ দিয়ে দাও। 7 বাদ দিলে কত হবে? তোমরা বলবে 28 হবে। তাহলে এটা 28, 7 দিয়ে 4 দিয়ে যায়, 4 5 20, 4 সাথে 28। তার মানে 5:7 হচ্ছে এটার আনসার। আমি চাইলে সবগুলো এরকম লিখে লিখে করতে পারতাম, তাতে জাস্ট আমাদের সময় নষ্ট হতো। তাহলে অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে? অঙ্কটাতে আমাদের ছবি আঁকাটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি ছবি আঁকলে ভালো হয়, কারণ ছবি না আঁকলে আমি ওরকম ভাবেও এখান থেকে বের করে নিতে পারবো। আমি বোধ বের করে নিলাম, বোধ 7 বেরিয়ে গেল, সেইখান থেকে যেটা যেটা বলবে সেটা থেকে ওটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। আর কিছুই নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, একবারের জায়গায় দুবার করে দেখবে, পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার 13 অঙ্কটা দেখো কি বলেছে। ইন এ ক্লাস 50 জন স্টুডেন্ট, 20 জন হকি খেলে, 15 জন ক্রিকেট খেলে, 11 জন ফুটবল খেলে। 7 জন ক্রিকেট এবং ওই ইন্টারসেকশন হকি আর ক্রিকেট দুটোই খেলে, 4 জন ক্রিকেট এবং ফুটবল দুটোই খেলে, 5 জন হকি আর ফুটবল দুটোই খেলে। মানে এটা এটা বলেছে, এটা এটা একবার বলেছে, এটা এটা একবার বলেছে, আর এটা এটা একবার বলেছে। এবার বলেছে 18 জন ডোন্ট প্লে এনি অফ দি স্পোর্টস। 18 জন কিছুই খেলে না, মানে সেটটা এরকম হবে, এই ক্ষেত্রেও সেটটা এরকম হবে। এরকম হয়ে গেল কি করে? ওকে, মানে 18 জনকে যদি টোটাল 50 জন হয়, তাহলে 18 জন এই পুরো বাইরে থাকতো। এই 18 জন কি হবে? পুরোপুরি বাইরে থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি খেলে কতজন? অ্যাকচুয়ালি যে কজন খেলে, ওই অ্যাকচুয়ালির মধ্যে হয় একটা খেলে, হয় দুটো হয়। এই ওই 50 থেকে 18 বিয়োগ করলে কত হবে? বলবা 32 হবে। সেই 32 জনের মধ্যে কি কি থাকতে পারে? হয় শুধু হকি খেলে, শুধু ক্রিকেট খেলে, শুধু ফুটবল খেলে, এরকম হতে পারে। বা হকি ক্রিকেট খেলে কিন্তু সে ফুটবল খেলে না, এইটুকু হতে পারে। আবার এইটুকু হতে পারে, এইটুকু হতে পারে, আবার মাঝখানের এইটাও হতে পারে। তাহলে এবার আমাকে বলো ভালো করে, এবার আমরা কি করে বের করব? আমরা জাস্ট কি করি, তিনটেকে যোগ করি, 20 15, 20 15 প্লাস 11। কারণ মাঝখানেরটা আমি জানি না, মাঝখানেরটা যখন বের করতে হবে তখন সূত্রটাকে বেশি করে কাজে লাগাবো। এবার ইন্টারসেকশন এরিয়াগুলোকে বিয়োগ করবো, 7 4 5 প্লাস বোথ, এটা হচ্ছে ইন্টারসেকশন টোটাল তিনটেরই, সেই জন্য এটাকে যোগ করি, সূত্রে বলে দিয়েছি। 20 15 কত হবে? 35, 35 11 কত হয়? 45, 46। 46 থেকে আমাদের বিয়োগ করতে হবে 7 আর 4 কত হয়? 11, 11 আর 5 কত? 16, 16 বিয়োগ করলে 30। তার মানে আমার এখানে কি থাকে? 32, 30 প্লাস এক্স। তার মানে অ্যাকচুয়ালি এক্স এর মান হচ্ছে 2। তার মানে আমার মাঝখানে যেটা বসবে, যে তিনটে সাবজেক্টেই খেলে, সেটা হচ্ছে 2। এবার আমাকে সবগুলো করার আগে দেখতে হবে কি চেয়েছে। এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে রেশিও অফ দ্য স্টুডেন্ট হু প্লে অল অফ দিস 3 স্পোর্টস, মানে তিনটেই খেলে, তার মানে একটা রেশিও কি হবে? 2 হবে ইস টু। হু এক্স্যাক্টলি, আর এটা কি চেয়েছে? হু এক্স্যাক্টলি, হু এক্স্যাক্টলি 2 স্পোর্টস, মানে শুধুমাত্র দুটোই খেলে, তিনটে খেলে হবে না, মানে আমাকে এই জায়গাগুলো যোগ করতে হবে, এই তিনটে। এবার এটা কি করে বের করব? কিছুই না, দেখো, হকি আর ক্রিকেট, হকি আর ক্রিকেটে 7 জন ছিল, হকি আর ক্রিকেটে টোটাল 7 জন, এখানে 2 জন হয়ে গেছে, তাহলে এখানে 5 জন।
ক্রিকেট আর ফুটবলে 4 জন ছিল, ক্রিকেট আর ফুটবলে 4 জন, তাহলে এখানে 2 জন হয়ে গেল। হকি আর ফুটবলে 5 জন ছিল, তাহলে এখানে 3 জন। তাহলে এই তিনটাকে যদি যোগ করি, 5 আর 3 8 আর 2 10 হয়ে গেল। তার মানে 1:5 হবে আমার আনসার। অপশন সি হচ্ছে আমার আনসার। দারুণ অঙ্ক, দারুণ। দেখেছিস কিভাবে সোজা অঙ্ক থেকে শুরু করে আস্তে 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 আমি কঠিনের দিকে গেছি। এবার দেখো এই অঙ্কটা, এখানে কি বলেছে দেখো। ইন এ ক্লাস 120 জন স্টুডেন্ট, 60 জন টাইমস অফ ইন্ডিয়া পড়ে, 55 জন হিন্দু পড়ে, 45 জন ইকোনমিক টাইমস পড়ে। 19 জন দুটো পড়ে, এই দুটো, 12 জন এই দুটো পড়ে, 15 জন এই দুটো। এক সেম জিনিসের অঙ্ক। 4 জন রিড অল 3 নিউজ পেপার। যখন অল 3 নিউজ পেপার বলে দেবেন আর কিছু লাগবেই না, কোনো সূত্রই কাজে লাগবে না, সূত্রের কোনো প্রয়োজন নেই। দেখো 4 জন যেহেতু মাঝখানে, এখানে 4 জন বসিয়ে দিয়েছি। এবার বলেছে 19 জন টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দু। এই যে টাইমস অফ ইন্ডিয়া আর হিন্দুর মধ্যে কমন এরিয়া কোনটা? তোমরা বলবা এইটা, 19 জন। তার মধ্যে 4 জন মাঝখানে চলে গেছে, তাহলে শুধুমাত্র টাইমস অফ ইন্ডিয়া হিন্দু কজন পড়ে? তোমরা বলবা 15 জন পড়ে। আর 4 জন তিনটেই পড়ছিল, মানে এই দুটো তো পড়ছিলই, সাথে সাথে ইকোনমিক্স টাইমসও পড়ছিল। সেইভাবে 12 জন হিন্দু আর ইকোনমিক্স টাইমস, এই হিন্দু আর ইকোনমিক্স টাইম 12 জন, 4 জন এখানে চলে গেছে, তাহলে 8 জন এখানে পড়ে থাকলো। আর 15 জন ইকোনমিক টাইমস এবং টাইমস অফ ইন্ডিয়া, তাহলে 15 জন যদি ইকোনমিক টাইমস আর টাইমস অফ ইন্ডিয়ার কমন এরিয়া কোনটা? এইটা। 4 জন যদি মাঝখানে চলে যায়, 11 জন এখানে থাকবে, 11 জন এখানে থাকবে, বলবি তাই আছে। এবার আবার একটা জিনিস বলেছে যে টাইমস অফ ইন্ডিয়াতে টোটাল কতজন করে, বলেছে 60 জন। তুই এই কটাকে যোগ করে কত পেয়ে গেলি? 15 4 19 30। তার মানে 60-এর থেকে 30 গেলে 30 থেকে গেল। এবার সেরকমই হিন্দুতে টোটাল কতজন আছে? হিন্দুতে টোটাল আছে হচ্ছে 55 জন। এই তিনটেকে যোগ করে যা পাবি, এই তিনটেকে এবার এই পুরোটাকে যোগ করলে 55 পেয়ে যাবি। মানে এই তিনটেকে যোগ করবি, 55 থেকে বিয়োগ করলে 28 চলে আসবে। 28 জন হচ্ছে শুধু হিন্দু, কিন্তু এই 4 জন হচ্ছে টোটাল অল। সেরকম ভাবে এটাও বের করে নিবি 22 জন। এবার তোকে কি বলেছে দেখ, 4টে উত্তর বলেছে, 4টে উত্তর আমাদের বের করতে হবে। এবার এটাকে আমরা জেনে গেলাম যে অ্যাটলিস্ট কতজন করে আর কি নিউজ পেপার পড়ে। এবার একটা জিনিস দেখো, দোজ হু রিড অনলি টাইমস অফ ইন্ডিয়া, তাহলে অনলি টাইমস অফ ইন্ডিয়া কজন পড়ে? কতজন? 30 জন। তাহলে এটাকে আমরা লিখি, তাহলে অনলি টাইমস অফ ইন্ডিয়া পড়ে হচ্ছে 30 জন। তারপরে বলেছে রিড অনলি হিন্দু, হিন্দু অনলি কতজন পড়ে? 28 জন। বলে দিয়েছে নাম্বার অফ দ্য স্টুডেন্ট হু এক্স্যাক্টলি 2 নিউজ পেপার, এক্স্যাক্টলি দুটোই পড়ে, তিনটে নয়। তাহলে এক্স্যাক্টলি দুটো কোনটা? এই 15 জন পড়ে, এই 11 জন। 15 11 কত? 26। 26 আর 8 কত? 34। বলবা অবশ্যই ঠিক আছে। দোজ হু রিড অ্যাটলিস্ট 1 নিউজ পেপার, অ্যাটলিস্ট একটা নিউজ পেপার পড়ে। তাহলে অ্যাটলিস্ট একটা যদি বের করতে হয়, তাহলে এটাও চলে আসবে, এটাও চলে আসবে, এটাও চলে আসবে, এইটাও আসবে, এইটাও আসবে, এইটাও আসবে, সবগুলো যোগ করে দাও, কত হয়? 28 আর 22 হচ্ছে 30, 30 30 60, 60 60। আর এদিকে হচ্ছে গিয়ে, ওকে দাঁড়াও, 30 30 60, 60 আর 15 কত? 75, 75 আর 10-এ হচ্ছে 85, 86, 86 আর 4-এ কত? 90, 90 আর 8-এ হচ্ছে 98। কি হচ্ছে, ভুল করলাম। এটা হচ্ছে কত হচ্ছে, সরি সরি, এটা তো 50 আর 30-এ 80, সরি 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 সরি, 30 50 আর 30-এ 80, 85 আর 95, 95। আর এদিকে হচ্ছে গিয়ে 95, 105, 106, 110, 118। তার মানে আমার এখানে টোটাল, মানে যদি আমি ইউনিয়নটা দেখি, সেটা হচ্ছে 118 জন, মানে অ্যাটলিস্ট একটা করে পড়ে। তাহলে এটা কত? এবার বলো, 118 জন কিছু না কিছু নিউজ পেপার পড়ে, তাহলে কতজন আছে যারা কোনো নিউজ পেপার পড়ে না? সেটটা এরকম হবে। তাহলে বাইরে 2 জন থাকবে, 2 জন এমন আছে যারা কিছুই পড়ে না। এবার পরের অঙ্কটা কি বলেছে দেখি। দোজ হু রিড অ্যাট মোস্ট 1 নিউজ পেপার, এখানে এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট মোস্ট মানে কতজন আছে যারা অ্যাট মোস্ট একটা নিউজ পেপার পড়ে। এবার অ্যাট মোস্টের মধ্যে এরকম থাকতে পারে না যারা কোনো নিউজ পেপারই পড়ে না? তুমি বলবে হ্যাঁ থাকতে পারে। আবার এরকম আছে যে একটা নিউজ পেপার পড়ে, মানে একটা ম্যাক্সিমাম হতে পারে, মানে একটা নিউজ পেপার পড়বে সেটাই ম্যাক্সিমাম। তাহলে তো এরকমও হতে পারে, এর মধ্যে তো অ্যাটমোস্ট যেহেতু বলেছে, আমি ওটাকেও তো নিতে পারি যে কিছুই পড়ে না। তোমরা বলবে হ্যাঁ নিতে পারে। তাহলে একজন অ্যাটলিস্ট একটা করে কি পড়ে? 30 28, তার মানে এই দুটো করে 50 আর 30-এ 80, তাই তো? 80 আর দুটো কত হয়? 82। তার মানে আমার আনসার যেটা হবে সেটা হচ্ছে 82 জন আমার আনসার হবে 14টার আনসার। খুব ভালো অঙ্ক, বারবার করে দেখো, 2-3 বার করে দেখো বুঝতে না পারলে। এবার এই অঙ্কটাকে আমি হোমওয়ার্ক দেবো, সবাই বাড়িতে হোমওয়ার্ক করার চেষ্টা করবে। এতগুলো অঙ্ক করানোর পর
দেখ, যদি তোদের এই ক্লাসটা ভালো লেগে থাকে, এবং আশা করি যারা এতদূর পর্যন্ত দেখেছিস তাদের অবশ্যই ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস, আর নিজেরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিস আর পাশে থাকিস। কারণ আমি এরকম ক্লাস এখন থেকে প্রতিদিন আনতে থাকবো। এবার আমার সম্বন্ধে যদি বলে দিই, তাহলে অলরেডি আমি সিলেক্টেড ইন মোর দ্যান ওয়ান এক্সাম, ঠিক আছে। সে আর অনেক এক্সামে আমার ম্যাথের বলি, শিশের বলি, সবকিছুর পারফরমেন্স অনেক ভালো। এবার যেমন আমি যদি বলি, এখন আমি যেখানে কর্মরত সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমি এখন জব করি, ঠিক আছে। যদি বলিস তোরা গ্রুপ ডি বলিস, আমি সব ধরনের এক্সাম দিই। এবং যেমন সবকিছুতেই মানে নিজের কথা আর কি বলবো, যাই হোক ওগুলো ছাড়। এবার যদি আমি কারেন্ট বলি, তাহলে আমি এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আছি, ঠিক আছে। আশা করি তোরা বুঝতে পারছিস, এইটুকু ক্রেডিবিলিটি তোদের নিশ্চয়ই আছে যে তোদের পড়ানোর সেইটুকু মানে ক্যাপাবিলিটি আমি রাখি। যদি সেরকম মনে হয় তাহলে অবশ্যই একটু পাশে থাকিস, ঠিক আছে। তো চলো, টাটা।